মুষ্টিবদ্ধ হাতের উঁচু হাড়গুলোতে চামড়া উঠে রক্ত লেগে আছে। পূর্ণতা ধপ করে উঠে বসে ছটফট করে হাতটা চোখের সামনে এনে ফু দিতেই এমন ভঙ্গিতে অস্থির হয়ে উঠল যেন ব্যথাটা ওর করছে। ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তুমি ওকে মেরেছ, তাই না? ওকে মারলে কেন? এ কি করলে হাতে? তোমাকে নিয়ে আমি কি করব? বলতে বলতে তিনগুণ বেশি চাঞ্চল্যে কামিজের শেষ কোণাটা টেনে পূর্বের হাতের উপর চেপে ধরে। পূর্ব ভাবলেশীন ভঙ্গিতে মাথার নিচে হাতের তালু রেখে নিরুদ্যম কণ্ঠে বলল, মাথা ঠান্ডা করো, কিচ্ছু হয়নি, হাত ছাড়ো। পূর্ণতা চোয়াল কঠোর করে চোখ রাঙিয়ে এমন দৃষ্টিতে তাকালো, পূর্ব বাধ্য হয়ে নতজানু স্বীকার করে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। পূর্ণতা মলম, অ্যান্টিসেপটিক লিকুইড ও তুলা এনে জায়গাটা খুব সাবধানে জীবাণুমুক্ত করে ভায়োডিন লাগিয়ে দিল। দোলনায় পূর্ব সোফার মতো করে চোখ বন্ধ করে শুয়ে থাকলে পূর্ণতা সব সামগ্রী রেখে আসে। এসে দেখে পূর্ব ঘুমিয়ে পড়েছে। একটা নরম পশমি কম্বল এনে পূর্বের পেট পর্যন্ত ঢেকে দিল পূর্ণতা। শহরে দুপুর টাইমে তীব্র তাপদাহ থাকলেও রাতের দিকে অদ্ভুত কাণ্ডের মতো এমন হিমভাব দেখা দেয়, তখন গায়ে কিছু না জড়ালে নির্ঘাত ঠান্ডা লাগতে বাধ্য। পূর্ব এমনভাবে চোখ বন্ধ করে শুয়ে আছে যেন গভীর তন্দ্রায় আচ্ছন্ন। কিন্তু তাই বলে কি বারান্দায় শুতে দেওয়া যায়? 9তলা ফ্ল্যাটের বারান্দায় কেউ শুলে দূর দূরান্ত থেকে সহজে না দেখা গেলেও নিজের কাছেই তো কেমন অদ্ভুত লাগে। তাছাড়া এত তাড়াতাড়ি কেউ ঘুমিয়ে পড়ে? পূর্ব সারাদিন বাইরে কেমন ধকল সহ্য করতে থাকে তা যদিও অনুমানের বাইরে, তবুও আন্দাজ করা যায় দৌড়ঝাঁপের চেয়ে সেটা কম কিছু না। দোলনাটা বেশ চওড়া ও দৈর্ঘ্যে বেশ লম্বা ছিল বলে পূর্বের মতো বিশাল লম্বাটে মানুষ স্বাচ্ছন্দ্যে ঘুমের দেশে তলিয়ে গেছে। আচ্ছা, হাতে যেহেতু ক্ষত ছিল, শরীরের অন্যত্র কোথাও আঘাত লেগেছে? লাগলেও তো পূর্ব সেটা বলবেই না। পূর্ণতা ঘুমের মধ্যেই ওর শার্টের কলার টেনে গলা কাত দেখল। হাতের কনুই পর্যন্ত এপিটোপির দুই পিঠেই চেক করল। যাক, শান্তি, আর কোনো ক্ষত নেই। পূর্ণতা একবার ভাবল পূর্বকে ডেকে বিছানায় শুতে বলবে। পরক্ষণেই চিন্তা করল, কি দরকার স্বার্থপরের মতো এত সুন্দর ঘুমটা ভাঙানোর? একদিন কষ্ট করে ঘুমালে কিচ্ছু হবে না। পূর্ণতার রিস্ক নিয়ে দোলনার যতটুকু অংশ পূর্বে শোয়ার পর বাকি ছিল সেটুকু অংশতে এক কাঁধ হয়ে পূর্বর দিকে ফিরে কম্বলে ঢুকে পড়ল। যদি ভুলবশত সে ওকাত ফিরতে যায় তাহলে কোমর থেকে পিঠের হাড্ডি চুরচুর। কিন্তু এই মুহূর্তে পূর্বকে ছাড়া শোয়ার লোভ সে কোনোভাবেই সামলাতে পারবে না, কাজেই ঝুঁকিটা নিতেই হয়। ছোট্ট কুশনে মাথা হেলিয়ে পূর্ব সোজা হয়ে শুয়েছিল। পূর্ণতাও ডান পাশে এক কাত হয়ে পূর্বের বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করল। সময় কতক্ষণ অতিবাহিত হয় পূর্ণতার খেয়াল নেই। হঠাৎ পূর্ব ওর দিকে ঘুরে দুই হাতে এমনভাবে চেপে ধরল, পূর্ণতার দম কঠিনভাবে বন্ধ হয়ে আসলো। এরপর ওকে কিছু বলতে না দিয়ে ওকে সম্পূর্ণ ডান পাশ থেকে বাম পাশে শুইয়ে দিল পূর্ব। পূর্ণতা চমকানো দৃষ্টিতে বৃহদাকারে চোখ বড় করেছিল। মুখ হাঁ করে অনবরত শ্বাস ছাড়তেই বলল, এ কাজ করলে কেন? যদি তোমার বাহুর পিষ্টনে মরে যেতাম? আল্লাহ, এখনো ধরফর করছে। পূর্ব প্রশ্নটা ছিটে ফোটা গুরুত্ব না দিয়ে কম্বলটা টেনে পূর্ণতাকে আলতো করে জড়িয়ে চোখ বন্ধ করল। পূর্ণতাকে সেফটি দেওয়ার জন্যই মূলত পাশ পরিবর্তন করে দোলনার দেয়াল ঘেঁষে শুয়েছে পূর্ব। দোলনা যতই চড়া হোক, ঘুমের ঘোরে পূর্ণতা যদি বাইচান্স তাল বিগড়ে উল্টে পড়ে, এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল ছিল। পূর্ব যদিও জানে সে ঘুমের মধ্যে পূর্ণতার নড়াচড়া অনুভব করতে পারে, তবুও সে তিলফোঁটা রিস্ক নিতে চাইল না। পূর্ণতা এখনও বিস্ময় কাটাতে পারেনি। একের পর এক বিরাট চমক খেয়ে যাচ্ছে, যার কোনো উত্তর সে পায়নি। পূর্ণতা বলল, তুমি আমাকে এপাশে আনলে কেন? তুমি ওপাশে থাকলে পড়ে যাবে। এটা কেমন হিসাব? আমি শুলে পড়ব আর তুমি শুলে পড়বে না? একটা মারব। ঘ্যান ঘ্যান করা বন্ধ করবে, চুপচাপ ঘুমাও। পূর্ব আড়ম্বরপূর্ণ ভঙ্গিতে পূর্ণতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল।
কিন্তু নিরর্থকভাবে প্রশ্নটার উত্তর দিল না সে। পূর্ণতা দুই হাতে নিজের দিকে এমন আঁকড়ে ধরেছিল যেন পূর্ব কোনোভাবে পিছিয়ে না যায়, গেলেই ব্যথা পাবে। কুত্তার বাচ্চাটা কতদিন ধরে জ্বালাচ্ছিল, আমাকে এই ব্যাপারে কেন বললে না? পূর্বের মুখে আচমকা এমন কথা শুনে প্রচণ্ড রূপে শিউরে ওঠে পূর্ণতা। গলার বাজখাই যেন আগুনের লাভায় চুবানি খেয়ে তপ্ত স্ফুলিঙ্গ ছড়াচ্ছিল। পূর্ণতা খপ করে পূর্বের পিঠের সাট খামচে ধরে ভয়ে। পরপর গলায় কটা ঢোক গিলে ধাতস্থ সুরে বলল, আস্তে পূর্ব, রাতের বেলা মাথা গরম করো না। কি করেছ ওকে? আদর করে চুমু খেয়েছি, কোলে এনে মাথায় হাত বুলিয়ে দিয়েছি। ঠিক করেছি না বলো? পূর্ব যত হাস্যকরভাবে কথাটা উচ্চারণ করেছে ঠিক ততটাই ভয়ানক কিছু ঘটিয়ে এসেছে ওখানে। কি কাণ্ড করেছে সেটা আজ নয়তো কাল এমনিতেই জানা যাবে। কিন্তু সাংঘাতিক কিছু যে করে এসেছে এতটুকু আঁচ করে প্রচুর চিন্তান্বিত পূর্ণতা। খুব কষ্ট করে চোখের পাতা বুজে ঘুমাতে চেষ্টা করল। ঠিক কখন যে তন্দ্রা ঘুরে ডুবে যায় খেয়াল থাকে না পূর্ণতার। বাড়ির ফটক পেরিয়ে গ্রাউন্ড ফ্লোরে ঠিক ড্রয়িং রুমে শাশুড়ি ও দুই চাচিকে জড়ো দেখে পূর্ণতা। সবার মুখ থমথমে বিষণ্ণ ও করুণ চেহারা। পূর্ব চুলের ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি ধরে উপরে চলে যায়। এদিকে পূর্ণতার আগমনে আয়শা কিছুটা অভিমান গলিয়ে পূর্ণতাকে খাবার টেবিলের দিকে নিয়ে যায়। পূর্ণতা একটা ব্যাপার লক্ষ্য করে, পূর্বের বড় চাচি খুব চটে আছেন। রাগে ওনার চোখ দুটো দপদপ করে উঠছে। তার পাশে বসা ছোট চাচির চোখ এমনভাবে রাঙিয়ে আছেন যেন এক পলকের জন্য চোখের পাতা ফেলে না। পূর্ণতা আশেপাশে কোথাও ফুয়াদ, জাওয়াত ও সাইমাকে দেখতে পেল না। আয়শা পাউরুটিতে অরেঞ্জ জেলি মাখিয়ে পূর্ণতাকে খেতে দিয়ে বলে, কাল রাতে কিছু খেয়ে ঘুমিয়েছ? পূর্ণতা আয়শার দিকে তাকিয়ে মিয়ে যায়। রাতেও কিছুই খেয়ে ঘুমায়নি। এমনকি সকাল 7টা না বাজতেই পূর্ব এমন জোর খাটালো যে পূর্ণতার মা খোদেজা রাগে পূর্বকে কটু কথা শোনালেন। এমনিতেই সে পূর্বকে দেখতে পারে না, তার উপর নাস্তা না খাইয়ে পূর্ণতাকে নিয়ে যাওয়ার কথা তুলতেই ভীষণ রেগেমেগে কথা শোনায় পূর্বকে। পুরো রাস্তায় পূর্ব টু শব্দ না করলেও খোদেজার আচরণে বেশ রুঢ় ছিল। অন্য কেউ হলে সম্পর্ক ছিন্ন করার কথা বলতো, পূর্ব সেটা করেনি। পূর্ণতা নাস্তা খেয়ে পূর্বের জন্য রুমে ট্রে নিয়ে গেলে পূর্বিকাকে পূর্বের পাশে বসে থাকতে দেখে। পূর্ব সোফায় বসে নিচের দিকে ঝুঁকে দুই হাতে মাথা টেনে ধরে আছে, আর পূর্বিকা অনবরতকে শান্ত হতে বলছে। কাল রাতে পূর্ব যখন রুমের দরজা খুলে দেখে পূর্ণতা নেই, বুকটা খা খা করে ওঠে ওর। তীব্র অপরাধবোধে দরজা চাপিয়ে আলমারি খুলতেই হঠাৎ অদ্ভুত একটা শব্দ শুনতে পেয়ে স্থির হয়ে যায়। শব্দটা রুমের ভেতর থেকেই হচ্ছে, কিন্তু কোথা থেকে হচ্ছে সেটা বুঝতেই পূর্ব কয়েক মিনিট চারিদিকে চোখ ঘোরালো। আবিষ্কার করলো ওয়াশরুমের দরজায় কেউ ঠক ঠক করে নক করছে। পূর্ব সতর্ক হয়ে দরজার পাশে এসে কান পেতে শুনতে পায় পুরুষালী গলা। অশ্রাব্য অকথ্য বিশ্রী ভাষায় গালিগালাজ করছে পূর্ণতার নাম ধরে, যার কথাগুলো ছিল এমন, একবার দরজা খোল পূর্ণতা, আজ যদি তোকে বেডে না আনি, তোর ভাব যদি আমি চুরমার না করি, দেখিস কি করি। নিজেকে কন্ট্রোল করতে পারে না পূর্ব। ছিটকিনি টেনে দরজা খুলতেই দেখে ফুয়াদ। ফুয়াদ ভেবেছিল পূর্ণতা হবে, তাই মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছিল। কিন্তু হরিণের জায়গায় বাঘকে দেখে ফুয়াদ তৎক্ষণাৎ ফ্লোরে লুটিয়ে হাত জোর করে মাপ চাইতে লাগলো। পূর্ব ছেড়ে দেওয়ার মানসিকতায় নেই, না আছে নিজেকে সামলানোর মতো ক্ষমতা। এই মুহূর্তে দুনিয়া কাঁপিয়ে রন্ধে রন্ধে ওকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পৈশাচিকতায় উদ্বুদ্ধ হয়েছে পূর্ব। কোমর থেকে চামড়ার মোটা বেলটা খুলে হাতে পেঁচাতে পেঁচাতে ব্যায়ামের মতো ঘাড় একাত ওকাত করছে। ফুয়াদ তাই দেখে জীর্ণ শীর্ণ ভঙ্গিতে তাড়াতাড়ি পূর্বের পা ধরে ক্ষমা চায়। ও জানে পূর্বের রাগ আর যাই হোক কোনো বীভৎস তাণ্ডব লীলার চেয়ে কম না। এক ফোঁটা দয়াও ওর কাছ থেকে পাওয়া বৃথা। ফুয়াদ নিরুপায় হয়ে কেঁদে দেয়। ও বাবা মাকে ব্যর্থ চেষ্টায় ডাকতে থাকে, কিন্তু কেউই শুনতে পায় না। পূর্ব রুমে ঢুকতে দরজার নবে লক চেপে ঢুকেছে। অতঃপর ফলাফল শূন্য, শত চিল্লিও লাভ নেই।
এরপর যে দৃশ্য শুরু হয় তা যে কেউ দেখলে ভয়ে আর্তনাদে মুখের উপর হাত চেপে পালিয়ে যেত। পূর্ব প্রতিটা গালির, প্রতিটা অকথ্য ভাষার, প্রতিটা কটূক্তির জন্য পাই পাই হিসাব চুকিয়ে ক্লান্ত দেহ নিয়ে পোশাক হাতে ওয়াশরুমে ঢোকে। মাথার রগরগে দারুণ উত্তপ্ত অনুভব করছে পূর্ব। শাওয়ার ছেড়ে দেয়ালে এক হাত রাখতেই হঠাৎ চাপা উত্তেজনা ঠেলে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। শান্তি নেই, মনে আজ শান্তি নেই পূর্বর। পূর্বের কর্মকাণ্ডে প্রচণ্ড ক্ষেপে পলাশের উপর রাগ ঝেড়েছে পরশ। ছেলেকে এমনভাবে পিটিয়েছে, এখন হাসপাতালে সিসিইউতে ভর্তি করতে হয়েছে ফুয়াদকে। ওর অবস্থা নাজুক, প্রচুর ব্লিডিং হচ্ছে, ডাক্তার রক্ত বন্ধ করতে পারছে না। নাক থেকে রক্ত আসছে বিধায় ওর শ্বাসকার্য চালানো কঠিন হয়ে পড়েছে। ডাক্তার টেস্ট করার সময় পাচ্ছে না, প্রচুর টেনশনে ফুয়াদকে হ্যান্ডেল করছে। ফুয়াদের মা একটু পরপর সেন্সলেস হয়ে আজে বাজে বকছে, কাউকে চিনতে পারছে না। মিথুন রুমালে মুখ ঢেকে কাঁদছে। সাইমা হঠাৎ হঠাৎ পাগলের মতো চেঁচামেচি করে উঠছে। মোট কথা বাড়ির অবস্থা এত নাজেহাল হয়তো এর আগে কখনোই হয়নি। আয়শা ছেলের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর কাউকে দোষারোপ করতে পারছেন না। ওদিকে ফুয়াদের দোষ থাকলেও পূর্ণতা কেন কথাটা সবাইকে জানালো না, এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছে সবাই। পলক চুপ থাকলেও মাঝে মাঝে যেটুকু কথা বলে সবটাই পূর্ণতার বিপক্ষে এবং পূর্বের দোষের কথা এলান করে। পূর্বিকা পূর্ণতাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে। পূর্ণতা গুটি গুটি পায়ে চুপচাপ ট্রেটা টেবিলের উপর রেখে পূর্বের দিকে তাকিয়ে থাকে। পূর্ব ভ্রুক্ষেপ না করে মাথা নিচু করেই রাখে। পূর্বিকার শান্ত কণ্ঠে বলে ওঠে, কাল আমাকে ডাকলে এখন এমন পরিস্থিতি হতো না পূর্ণতা। হাসপাতালে ফুয়াদের অবস্থা খুবই খারাপ, এখনও ব্যাগে ব্যাগে ব্লাড সাপ্লাই দিতে হচ্ছে। বলতে বলতে ফ্লোরের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ে পূর্বিকা। পূর্বের পাশ থেকে উঠে পূর্ণতার কাঁধে হতাশ ভঙ্গিতে হাত রেখে চলে যায় রুম থেকে। পূর্ণতা পূর্বের পাশে সোফায় বসল। পূর্বের পিঠে নির্লিপ্তে হাত রাখতে পূর্ণতা বলে উঠল, আমি কি ভুল করেছি? চাচি আমার সাথে এমন করছে কেন? পূর্ব চোখ বন্ধ করে মাথার চুল টেনে ধরে। পূর্ণতা বিকেলে কল করেছিল, কিন্তু পূর্ব একটা জরুরি কাজে ব্যস্ত ছিল বলে ধরতে পারেনি। পূর্ণতা সে অসহায় সময়টাতে যদি ফুয়াদ সত্যিই ক্ষতি করে বসত, তখন তখন পরিবার ফুয়াদকে কিসের শাস্তি দিত? আইনের শাস্তি? যেখানে মার্ডার কেসেরই শাস্তি হয় না আর সেখানে রেপের কেসের শাস্তি হবে, তা তো কল্পনার কথা। পূর্ব মাথা তুলে সোজা হয়ে বসল। পূর্ণতার দিকে ফ্যালফ্যাল করে তাকাতেই ঝাঁপিয়ে পড়ল ওর উপর। পূর্ণতার মাথায় হাত বুলিয়ে গালে ঠোঁট ছুঁয়ে পূর্ব বলে উঠল, তুমি যেখানে ভুল করনি সেখানে তোমাকে দোষারোপ করার মানেই হয় না। ওই কুত্তার বাচ্চাকে বাঁচার জন্য ওভাবে মারিনি, মরার জন্যই পিটিয়েছি। ও বাঁচুক তা আমি চাইব না। পূর্ণতা জোরে নিঃশ্বাস ছেড়ে চোখের পাতা বুজে ফেলল। সামনে খুব বড় ঝড় আসতে চলেছে। হয়তো এই ঘটনার প্রেক্ষিতেই পূর্বের আপন মানুষগুলো ওর সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে। পূর্ণতা আজ নিরুপায়, নিরুদ্দিষ্ট, নিরুত্তেজ। ঠিক কী সহ্য করতে হবে ওর জানা নেই। সকালটা না হতে তুলকালাম ঘটনা বাঁধিয়ে ফেলল পরশ ওয়াসিফ। বড় ভাইয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সম্পত্তি ভাগাভাগির কথা উঠল। পূর্ব তখন সদ্য ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছিল আর নিচ থেকে চাচাও বাবার গলা শুনে দ্রুত ফ্রেশ হয়ে নিচে গেল। পূর্ণতা অনেক আগেই নাস্তার টেবিলে সবার জন্য সকালের নাস্তা সাজাচ্ছিল। ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লি শুনে সেও কাজ ফেলে সেখানে দৌড়ে গেল। পূর্ব ততক্ষণে চাচাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছিল। চাচা উল্টো ওর দিকে তর্জনী উঁচিয়ে উঁচু গলায় বলল, তুমি কথা বলতে আসবে না পূর্ব। যেই ছেলে বিয়ের পরপরই বইয়ের কথায় উঠবোস করে, তাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। সেক্ষেত্রে তো দাদার উচিত ছিল তোমাকে বিয়ের পরদিনই বের করে দেওয়া। দিয়েছে? খবরদার পূর্ব, এত স্পর্ধা দেখাবে না। তোমার বউ কতখানি খাঁটি সেটা আগ বাড়িয়ে বিচার করা উচিত ছিল। ও, আমার বউ খাঁটি না বাসি তা আমি জানি না? না জেনে রেমন্ড মেয়েকে বিয়ে করেছি বলে ভাবো? অবশ্যই।
না হলে যে ছেলেকে বিয়ের জন্য হাজার হাজার ছবি দেখানো হলো, শেষে কিনা ঘোষণাও দিল সে জীবনেও বিয়ের মতো পাপ কাজ করবে না, হঠাৎ এত উতলা হলো কি করে? সেটা তো তোমার দেখার বিষয় না চাচ্চু। আমি বিয়ে করেছি, সেটা কমপ্লিটলি আমার ডিসিশন। এখানে ইনিয়ে বিনিয়ে তোমার জাউরা ছেলের জন্য আমার বউকে তো দোষারোপ করতে পারো না। আমার ছেলেকে নিয়ে একটাও বিশ্রী কথা বলবে না তুমি। কেন? গায়ে লাগছে? তাহলে আমার বউকে যখন প্রস্টিটিউটের মতো গালিগালাজ করছিলে, আমার তখন কেমন লাগছিল সেটা একটু বোঝো। বারবার আমার আমার করা বন্ধ করো। 2 দিনের মেয়ে সে কেমন রং খাইয়ে দিয়েছে তা তো চোখে দেখতেই পাচ্ছি। আমি তো আর কানা না, আমিও অন্ধ নই চাচ্চু। তোমার বেশরম ছেলে বন্ধু বলে কেন মেয়েদের বাড়িতে আনতো, সে সম্পর্কেও আমার কাছে লম্বা ইনফরমেশন আছে। আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। ভাই ও ছেলের অহেতুক ঝগড়ার এসে পলাশ ওয়াসিফ চিন্তান্বিত হয়ে ধপ করে সোফায় বসে পড়ে। পূর্বিকা বাবার পাশে দৌড়ে এসে দেখে পলাশ গোসলের মতো ঘামছে, ঘাড় ঘুরাচ্ছে। পূর্বিকা চটজলদি পালস রেট চেক করতে যেয়ে অসাড়শূন্য মুখে পূর্বের দিকে তাকিয়ে বলে, ভাই, আব্বুর পালস রেট হাই হচ্ছে, কিছু কর। পূর্ব চলমান তর্কযুদ্ধটা হঠাৎ থামিয়ে পূর্বিকার করুণ চাহনি ও বাবার অসুস্থ মুখের দিকে তাকিয়ে অস্থির হয়ে যায়। পলাশ চোখ বন্ধ করে হাঁপানির মতো নিঃশ্বাস টানছে। পূর্ব গালে আলতো ধাক্কা মেরে বলতে থাকে, আব্বু, আব্বু চোখ খোলো, খুব খারাপ লাগছে, হসপিটালে নেব? পলাশ ওভাবেই নিঃশব্দে মাথা ডানে বামে নেড়ে বুকের বাপাশে ঘুষাতে থাকে। লক্ষণ শুভ নয়। পূর্ব এক হাত কাঁধে তুলে তাড়াতাড়ি বাবাকে রুমের দিকে নিয়ে যায়। বাড়ির যত চাকর ছিল সবাইকে মাথায় তুলে পূর্ব প্রচণ্ড অপ্রকৃতস্থ হয়ে বাবার জন্য ব্যস্ত হয়ে যায়। ডাক্তারকে বাসায় ডেকে চেক আপ করাতেই জানতে পারে 0.9 মাত্রায় হার্ট অ্যাটাক করেছে পলাশ ওয়াসিফ। পূর্ব এতটা বিহ্বল হয়ে ভেঙে পড়েনি যতটা বাবার অসুস্থতায় এমন খারাপ খবর শুনে সে হয়েছে। পূর্ণতা বোবার মতো চুপচাপ হয়ে যায়। সকালের নাস্তা, দুপুরের খাওয়া দাওয়া সবকিছু অরুচির তালিকায় চলে যেতে থাকে। একদিকে ফুয়াদের ক্রিটিক্যাল অবস্থার জন্য হাসপাতালে সবাই কাছে, অন্যদিকে পলাশ ওয়াসিফের ছোট্ট মাত্রায় হার্ট অ্যাটাকের খবর পরিবেশটা আরও গুমোট করে দিয়েছে। দেখতে দেখতে ক্যালেন্ডারে 2টো দিন কাটা পড়ে যায়, কিন্তু সকাল হয়ে রাত হলেও পরিস্থিতি আগের মতোই শ্বাসরুদ্ধকর থাকে। আয়শা হাই প্রেশারের পেশেন্ট, সেই সাথে শরীরে কিডনিজনিত সমস্যার জন্য বহুদিন যাবৎ অসুস্থ। পূর্ণতার শাশুড়ির প্রতি মনোযোগী হলে অপরদিকে পূর্ব বাবার দিকে মগ্ন থাকে। কিছু সম্পর্ক ধীরে ধীরে খোলস ছাড়িয়ে আসল রূপ দেখিয়ে দেয়। পরশ ওয়াসিফের প্ররোচনায় পলক ওয়াসিফও পূর্বকে বাড়ি থেকে তাড়ানোর যুদ্ধে নেমে পড়ে। পূর্ব যতদিন এই বাড়িতে থাকবে সম্পত্তি বিষয়ক কাজে কণ্টক হয়ে বাধা দেবে। ফুয়াদের অবস্থা আগের থেকে উন্নতি লাভ করে। ডাক্তার ওকে সিসিইউ থেকে আইসিইউতে শিফট করে। তবুও নাকে নল ঢুকিয়ে শ্বাস প্রশ্বাস চালানোর সিস্টেমে উন্নতি লাভ হয়নি ওর। কোমার মধ্যে চিকিৎসা চলছে ফুয়াদের। বাড়ির প্রকৃতি নিস্তব্ধ মৃত্যুপুরীর মতো লাগে পূর্ণতার। সকালে বিকালে দফায় দফায় খোঁটা খায় পূর্ণতা। বড় চাচি এক দফা বলে গেল, ছোট চাচি এসে সেটা রসালো করে আরেক দফা খোঁচা মেরে যায়। এদিকে পূর্বের উপর পারিবারিক, রাজনৈতিক, ব্যবসায়িক চাপগুলো একসঙ্গে ধেয়ে আসে। পলাশ ওয়াসিফের অসুস্থতার খবর পেয়ে অনেক ইনভেস্টমেন্টার তাদের মুখ ঘুরিয়ে নিচ্ছে। পূর্বের শূন্যতায় দলের মধ্যে নানা দ্বন্দ্ব বিরোধ হচ্ছে। পূর্ণতাকে নিয়ে কথা বলতে সুযোগ ছাড়ে না কেউই। পূর্ব বিধ্বস্ত হয়ে উপায়ন্তর না পেয়ে আরও গম্ভীর হয়ে যাচ্ছিল দিন দিন। সব সম্পর্কের জন্য, অবনতির জন্য পূর্ণতার সাথেও স্বাভাবিক সম্পর্কটা ঠিকঠাকভাবে চালাতে পারছে না। পূর্ণতাকে দেখলে এখন মনে হয় মূল দোষটা ওরই। যদি পাকনামো না করে সে ফুয়াদের ঘটনাটা আগেই কাউকে বলে দিত, তাহলে এই পর্যায়ে ঘটনাটা এগোতো না। পলাশের হার্ট অ্যাটাকেও পূর্বের ব্রেন কোনো না কোনোভাবে পূর্ণতাকে দায়ী করে। আবার এক মুহূর্তের জন্য ভাবে এতে পূর্ণতার কোনো দোষ নেই, দোষটা ওর নিজের। ফুয়াদকে ওভাবে না মানলে ঠিক হতো।
কিন্তু পূর্ণতার বিরুদ্ধে একটা অক্ষর শুনলে ওর আত্মা যেভাবে পৈশাচিক রূপ ধারণ করে, এতে নিজের উপর নিয়ন্ত্রণ নেই পূর্বের। ফুয়াদের সাথে যা হয়েছে তা একদম যোগ্য কাজ হয়েছে, ওর মরে যাওয়া উচিত। পূর্বর সামনের পথটা খুব ঘোলাটে ধোঁয়াশা ও ধূম্র অবস্থায় দেখছে। পূর্ণতার জন্য সবার সাথে সম্পর্কটা যেভাবে নিচু স্তরে তলিয়ে যাচ্ছে, হঠাৎ করে বিচ্ছেদ শব্দটা উড়ে এসে জুড়ে বসে কিনা কে জানে। সময় যত এগোচ্ছে তত বীভৎস হয়ে উঠছে পূর্বের জীবন। একদিকে বাবার কঠিন অসুস্থতা, অপরদিকে পারিবারিক রেষারেষি। রাজনৈতিক সাইড থেকে একমুখো ব্যাপারটা ছিটকে এসে ধীরে ধীরে ক্লান্ত, ভগ্ন, দুর্বল করে দিচ্ছিল পূর্বকে। গোটা একটা সপ্তাহ পেরুলে ফুয়াদের অবস্থার কিছুটা ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু ডাক্তার জানিয়ে দিয়েছে আর কখনোই স্বাভাবিক রূপে ফিরতে পারবে না ফুয়াদ। জীবন্ত লাশের মতো বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকাটাই ওর জীবনের প্রতি মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে। ফুয়াদকে টানা ৩ সপ্তাহ পর বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করে ফেলে পরশ আসিফ। পূর্বসভার গতিবিধি পর্যবেক্ষণ করছিল ঠিকই, কিন্তু আগ বাড়িয়ে ঝামেলা ডেকে পূর্ণতার উপর জটিল সমস্যার সৃষ্টি করে দুর্ভোগ পোহাতে চাইছিল না। উঠতে, বসতে, খেতে, হাঁটতে ক্রমশ প্রতিটা পদে পদে পূর্ণতাকে হেনস্থা করা হচ্ছিল তখন। পূর্ণতা চুপচাপ পূর্বের অবস্থা ভেবে সব সহ্য করে যাচ্ছিল। পূর্ব ২৪ ঘন্টা যেহেতু নানা ব্যস্ততায় পূর্ণতার উপর নজর রাখতে পারত না, তখনই কটু কথা শোনানোর জন্য সুযোগ পেত চাচিরা। মিথুন নিজের সহোদর ভাইয়ের এমন দুর্দশায় প্রচুর ভেঙে পড়লেও নিজেকে পরে সামলে নিয়েছে। ফুয়াদের যে চরিত্র খারাপ এবং সে যে পূর্ণতার ক্ষতি করার জন্য বহু আগে থেকেই পরিকল্পনায় লিপ্ত ছিল, এই ব্যাপারে মিথুনও সব জানে, কিন্তু ছোট বলে কিছুই বলতো না ফুয়াদকে। ফুয়াদের যত উগ্রবাদী আচরণ আছে তার ঠিক বিপরীত আচরণটাই মিথুন পেয়েছে। তাই পূর্বের অনুপস্থিতিতে সাইমাও যখন তেড়ে এসে পূর্ণতাকে কথা শোনাতো, তখন কড়া কড়া কথা শুনিয়েছে সাইমাকে। অন্তত মিথ্যাচারকে প্রশ্রয় দেওয়া আর সহ্য করতে পারে না মিথুন। পূর্ণতা দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিচ্ছিল পূর্বের কাছ থেকে। পূর্বই ১ মাসের মধ্যে ভালো করে কথা বলেছে কিনা ওর সন্দেহ। পূর্ণতা ইতিমধ্যে বুঝে গেছে বাবার অসুস্থতার পেছনে মূল কারণটা যে ওকে ভাবছে সেটা মুখে না বললেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে পূর্ব। পূর্ণতা শুধু চুপ করে সব কিছু হজম করছিল। মেয়েদের দোষ না হলেও দোষী হতে হয়, এই সত্য হাড়ে হাড়ে টের পাচ্ছিল পূর্ণতা। পূর্ব যতই ওকে পাগলের মতো ভালোবাসুক, দিন শেষে পরিস্থিতি যেমন বিশ্রী করে দিয়েছে, পূর্ণতা খুব ভালো করেই জানে পূর্ব ওর সাথে সংযোগ দুর্বল করছে। একদিন পলাশ আসিফ পূর্বকে নিজের কক্ষে কিছু জরুরি কথা বলতে ডাকে। অসুস্থ হৃদরোগে আক্রান্ত বাবার পাশে বসে পূর্ব। পলাশ পূর্বের হাতটা নিজের মুঠোয় এনে বলেন, তুই কখনো এরকম করবি আমি ভাবতে পারিনি পূর্ব। তুই তো তোর বাপের মতো হতে পারলি না বেটা। পূর্ব খুবই চমকিত দৃষ্টিতে বাবার দিকে তাকায়। পলাশ ঠিক কী বিষয়ে বলতে চাইছে এখন? ব্যবসার ব্যাপার নিয়ে? পূর্ব জিজ্ঞাসু সুরেই বলল, আব্বু, আমি তোমার কথা বুঝতে পারিনি, ঠিক করে বলো। বৌমার সাথে লাস্ট কবে কথা বলেছিস? দেখ, ঢপবাজি আমার সহ্য না। পূর্ব ভারী নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলল, এক্স্যাক্ট মনে নেই। ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কেন? রাগ পুষেছিস কি জন্য? রাগ নাকি সেটা আমি জানি না। মেয়েটার দিকে 2টা মিনিট তাকিয়ে থাকবি, শুধু 2 মিনিট। আমি আজ অসুস্থ না হলে তোকে লাঠি এনে মারতাম পূর্ব। তোর মা বাধা দিলেও 2 আনা মূল্য করতাম না তোকে পেটাতে। কথাগুলো বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ায় পলাশ আসিফ খুব কাশতে লাগলেন। পূর্ব তাড়াতাড়ি গ্লাসে পানি নিয়ে বাবার গলা ভিজিয়ে কথা বলতে নিষেধ করল। রুম থেকে বেরিয়ে যখন নিজের রুমের দিকে সিঁড়ি ধরে উঠছিল, তখন ঘড়িতে রাত 8টা বাজে। পূর্ণতা 10 মিনিটের জন্য রুমে থাকে না। শাশুড়ির জন্য নিজ হাতে সব সেবা শুশ্রূষা দিয়ে থাকে। বরাবরের মতো এখনও পূর্ণতা রুমে নেই। পূর্বের বুক চিরে হঠাৎ তীব্র যন্ত্রণার শ্বাস বেরিয়ে আসে। কেন সে পূর্ণতার উপর অভিযোগ টানছে? পূর্ণতার উপর কিসের রাগ চাপাতে চাচ্ছে সে?
নিজের কর্মের জন্য পস্তাতে লাগলো পূর্ব। কত বড় জঘন্য কাজ করেছে ও, একটা মানুষকে কাছে রেখেও দূরে ঠেলে দিচ্ছে। এর চেয়ে নস্টালজিক কাজ আর কি হতে পারে। পূর্ণতার শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকতেই হঠাৎ পূর্বকে দেখে থমকে যায়। পূর্বের সাথে ভালো করে কথা হয় না ঠিক কতদিন। এক বিছানায় শোয়া সত্ত্বেও দুজনের মাঝে হঠাৎ এত ফাটল হয়েছে যে পূর্ব আর ওকে কাছে টেনে ঘুমায় না। ওকে রেখে নিজে সবার আগে ঘুমিয়ে যায়। পূর্ব রুমের দরজায় কারোর অস্তিত্ব টের পেতেই পেছনে ঘুরে দেখল পূর্ণতা স্থির পানে দাঁড়িয়ে আছে। হঠাৎ কথা বলতে গেলে শব্দ খুঁজে পায় না পূর্ব। এদিকে পূর্ণতা চুপচাপ চেয়ে আছে। শেষে প্রচুর দ্বিধাপূর্ণে পূর্বমুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, ব্রাউন টি শার্টটা দাও। পূর্ণতা আদেশ শুনে সেটা পালনের জন্য আলমারি খুলে টি শার্ট এনে ওর হাতে দিল। পূর্ব এখনও বাড়তি কিছু বলতে পারছে না। এতটা অস্বচ্ছন্দ অস্বস্তি লাগছে যে পূর্বের ইচ্ছে করছে ভেতর থেকে অস্বস্তিকর দলাগুলোকে টেনে উপড়ে ফেলতে। পূর্ব শার্ট খুলে টি শার্ট গায়ে দিতেই পূর্ণতা ওয়াশরুম থেকে বেরিয়ে মুখে পানি ছিটিয়ে তোয়ালেতে মুখ মুছতে লাগলো। খোপায় বাঁধা চুলগুলো কানের দুপাশ থেকে এলোমেলো হয়ে ঝুলে আছে। একবার কাছে যাবে ওর কাছে, গেলে পূর্ণতা কি করবে? রাগ করবে? দূরে চলে যাবে? চিন্তার টানা সেতুতে বিচ্ছেদ ঘটিয়ে পূর্ব একদম পূর্ণতার সামনে যেয়ে দাঁড়ালো। পূর্ণতা তোয়ালেতে গলা মোছা বাদ দিয়ে কৌতূহল দৃষ্টিতে তাকালে পূর্ব বিদ্যুৎ স্পিডে ওর গালে চেপে ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, আমাদের সম্পর্কটা সহজ করো পূর্ণ, প্লিজ চুপ করে থেকো না। আমি আর কিছু সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। পূর্ণতা থমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির আগে বজ্রপাত হলে মানুষ ভয়ে বা শঙ্কায় যেভাবে চমকে যায়, পূর্ণতার অবস্থা ঠিক সেটাই হয়েছে। এই মানুষ নিজের চুপ থেকে পূর্ণতাকে কথা বলতে বাধ্য করছে। আশ্চর্য না? পূর্ণতাকে চুপটি দেখে পূর্বর দুই বাহু ঝাঁকিয়ে বলল, পূর্ণ প্লিজ কথা বলো আমার সাথে। কয়েক সেকেন্ড নীরব, একদম পিনপতন নিস্তব্ধতা। এরপর হু হু করে কেঁদে ওঠে পূর্ণতা। ঠোঁট উল্টে প্রবল কান্নায় হাত থেকে তোয়ালে ছেড়ে দেয়। পূর্ব আশা করেছিল পূর্ণতা হয়তো অভিমান দেখিয়ে কথা বলায় ছেড়ে দেবে, কিন্তু হঠাৎ কান্নার বাড়িধারায় পূর্বের মনটা অপরাধপুণ্যে প্রচণ্ড নিংড়ে আসে। পূর্ব আর এক মুহূর্ত অপেক্ষা করে না পূর্ণতাকে জড়িয়ে ধরতে। বুকের মধ্যখানে যতটা সম্ভব প্রচণ্ড শক্তি দিয়ে চেপে ধরে পূর্ণতাকে। অস্থিতি মনের দোষযুক্ত ভাবনাটা ধুলোয় মিশিয়ে পূর্ণতার কানের পিনায় চুমু দিতে থাকে সে। আর না, কেন সে পূর্ণতাকে কষ্ট দেবে? আজ তার বিবেচনাধীন মস্তিষ্কটা কি করে এতটা নিচু হলো যে পূর্ণতার প্রতিটা অবস্থা সে স্বচ্ছ পানির মতো দেখতে ও পড়তে পারে? তাকে নিয়ে কেন এমন উদ্ভট ভাবনার সৃষ্টি হয়েছিল? মন ও মস্তিষ্কের বিরাট যুদ্ধ কৌশলে বারবার নিজের স্বাভাবিক চিন্তাধারার কাছে হেরে যাচ্ছিল পূর্ব। বহুদিনের কষ্টে যখন নতুন আঁচড় লাগে প্রচুর যন্ত্রণা হয়। পূর্ণতা এতদিন চুপচাপ সব সহ্য করলেও পূর্বের কাছ থেকে উপেক্ষার যন্ত্রণা খামোশ হয়ে মেনে নিয়েছিল। কিন্তু আজ পূর্বের আকস্মিক পরিবর্তন দগ্ধ করে দিচ্ছে ক্ষত হৃদয়ে। এই পরিবর্তনটা এতদিন কেন দেখায়নি পূর্ব? নিষ্ঠুরভাবে প্রতিটা দিন ওকে উপেক্ষার পাতায় ফেলে কষ্ট দিয়েছে। পলক ওয়াসিফ বারান্দার ইজি চেয়ারে গায়ে লিয়ে দোল খাচ্ছিল। রাতের মস্ত আকাশটা যত বড় তার চেয়ে বিশাল চিন্তা সে তার ছোট্ট মাথায় জমিয়ে রেখেছে। ফুয়াদের মলিন কাটাছেঁড়া মুখটা দেখলে বাবা হিসেবে খুব ছোট মনে হয়। ফুয়াদ দোষ করেছিল বলে এভাবে মেরে ওকে লাশ বানিয়ে দেবে? এই অধিকার পূর্বকে কে দিয়েছে? হঠাৎ মাথার ভেতর প্রতিশোধের জ্বলন্ত ফোয়ারা যেন দপদপ করে উঠল। যে করেই হোক পূর্বকে ওয়াসিফ ভিলা থেকে বিদায় করবে পলক। পূর্ব তার বউ পূর্ণতা এই বাড়িতে থেকে সুখ শান্তিতে আর নিজের ছেলে ফুয়াদের বিছানায় লাশের মতো জীবনযাপন করবে, এটা মানা যায় না। হয় পূর্ণতা এই বাড়ি থেকে চলে যাক, নয়তো পূর্ব ওকে নিয়ে ওয়াসিফ ভিলা ত্যাগ করুক। কিন্তু এই বাড়িতে ওই দুজন আয়েশ করে থাকতে পারবে না কখনোই। পূর্বের মেজো চাচি আফরিন ফুয়াদের পাশ থেকে উঠে পূর্ণতার দিকে নজরদারি করতে যায়।
চাকরের কাছ থেকে খবর পায় পূর্ণতার রুমের দিকে যে গিয়েছে এখনও গ্রাউন্ড ফ্লোরে আসেনি। শুনেই মাথাটা খারাপ হয়ে যায় আফরিনের। পূর্ণতাকে এটা ওটা বিভিন্ন কাজের উসিলায় রাতে দেরি করে রুমে পাঠাতো, কিন্তু আজ এত তাড়াতাড়ি যেহেতু চলে গিয়েছে নিশ্চয়ই পূর্বের সাথে সব মিটিয়ে ফেলছে। খুবই চিন্তায় পড়ে যায় আফরিন। পূর্ণতাকে ভালো মতো শিক্ষা দেওয়ার যে পণ করেছিল সেটা এভাবে ভেস্তে যেতে পারে না। আফরিন একটা ছুতো দেখিয়ে চুপচাপ ওদের রুমের দিকে চলে যায়। রুমের দরজা চাপানো থাকলেও সরু ফাঁক ছিল, যার মধ্যে দিয়ে চোখ রেখে ভেতরের অবস্থা দেখা সম্ভব। আফরিন চুপিসারে দরজার সরু ফাঁকটাতে চোখ দিয়ে দেখল পূর্ব সারা মুখে চুমু খাচ্ছে। সাথে সাথে চোখ নামিয়ে ফেলতে বুদ্ধি করতে লাগলো পূর্ণতাকে রুম থেকে কিভাবে বের করে আনা যায়। পূর্ব যদি একবার দেখতো বা খেয়াল করত ওরই রুমের বাইরে মেজো চাচি কেমন লজ্জাহীনভাবে দাঁড়িয়ে আছে, তাহলে হয়তো পূর্ব আত্মসম্মানবোধে বাড়ি এমনিতেই ছেড়ে দিত। যে বাড়িতে ন্যূনতম প্রাইভেসি নেই সেই বাড়িতে থাকার জন্য পূর্ব মরে যাবে না। পূর্বর কোমর ধরে উঁচু করে রুমের বারান্দায় নিয়ে গেল। এরপর আর দেখতে পারল না আফরিন। সরু ওইটুকু পথ দিয়ে বারান্দার কর্মকাণ্ড না দেখতে পেয়ে পরিকল্পনা ফলানোর সময় ওর আর হলো না। বারান্দার একপাশে বিছানো ফ্লোর বিছানায় পূর্ণতাকে শুইয়ে দিয়ে পূর্ণতার মাঝে লুকিয়ে পড়ল পূর্ব। পূর্ণতার কাঁধের মাঝে মুখ লুকিয়ে সকল দূরত্ব ঘুচিয়ে শান্তির ঘুমের জন্য চোখ বন্ধ করল। পূর্ণতার চুলে হাত রেখে পিঠে ক্রমাগত হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ পূর্বের গাল ধরে মুখটা তুলল পূর্ণতা। পূর্বের শান্ত চাহনির মাঝে নিজের নীরব চাহনি ছুড়ে দিয়ে কপালে ঠোঁট বসিয়ে দিল পূর্ণতা। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে মানুষটার মুখ আরও গম্ভীর হয়ে বিষণ্ণ আভায় ছেয়ে গেছে। ইস, কতদিনই মানুষটার ঠোঁটে হাসি দেখেনি পূর্ণতা। হাসিটা কি ঝলমল সুন্দর প্রাণঘাতী। পূর্ব একদৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকাই পূর্ণতার চাহনির মাঝেই চোখের পাতা বুজে নেয়। গাল দুটো এখনও পূর্ণতার নরম হাতের দখলে। বাইরে থেকে যে ঠান্ডার শীতল বাতাস আসছিল পূর্বের চুলগুলো ক্রমাগত উড়িয়ে দিচ্ছিল তখন। পূর্ণতার মাথায় দুষ্টু বুদ্ধি চাপতেই পূর্বের ঠোঁটের দিকে তাকিয়ে ঈষৎ হেসে বলে ওঠে, তুমি আমাকে ডিভোর্স দিতে পারো পূর্ব, আমার কিন্তু আপত্তি নেই। পূর্ব ঝট করে চোখ এমনভাবে খুলল সাথে সাথে মারাত্মক চেঁচিয়ে উঠল, কিসের ডিভোর্স? কেন ডিভোর্স দেব? আশ্চর্য, আমাদের সম্পর্ক কি নষ্ট হয়ে গেছে নাকি? তুমি এসব কি ভাবছো পূর্ণ? আমি তোমার সাথে কিছুদিন কথা বলিনি তাই ভেবে নিয়েছো আমি তোমাকে আলাদা করার ফোন দিয়াছি? পূর্ণতা হেসে হেসে বলল, আলাদা ইতিমধ্যে করে দিয়েছো আসিফ পূর্ব। তুমি অবশ্যই জানতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। তবুও তুমি নিশ্চিন্তে ঘুমিয়েছ, কিন্তু আমাকে নিয়ে না। আমি তো এসব ভুলতে পারি না পূর্ব। তবে যার জন্য এত কাঠখোট্টা খেয়ে পড়ে আছি সে যদি ছিটে ফোঁটা মূল্য না দেয় তখন খুব কষ্ট হয়। আমি আজ তোমার সামনে কাঁদতাম না। ওই মুহূর্তে নিজেকে এত করে বোঝাচ্ছিলাম আমি কিছুতেই তোমার সাথে কথা বলবো না, কিন্তু দেখো আমি চুপ ছিলাম ঠিকই, আমার মনটা চুপ থাকতে পারিনি। পূর্ব আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি নিশ্চিন্তে ঘুমাইনি পূর্ণতা। জানো, সারাদিন খাটুনি শেষে আমি ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। তুমি ওপাশ ফিরে যে ঘুমাতে একটাবারও দেখতে না আমি ঘুমিয়েছি কিনা। আশায় থাকতাম এই তো তুমি আমার দিকে ফিরে ঘুমাবে, কিন্তু না, ফিরতে না। মাঝরাতে যখন ঘুম ভাঙতো তখন দেখতাম তুমি আমার হাতের উপর ঘুমিয়ে আছো। সেই দৃশ্যটা দেখে আমার এত খারাপ লাগতো। কি দোষ ছিল আমার? ফুয়াদকে আমি মারতে বলেছিলাম, অমানুষের মতো পিটাতে বলেছিলাম। তুমি আমার জন্য খারাপ অবস্থায় না পড়ো অনেক চেষ্টা করেছি সেদিন। ফুয়াদকেও বুঝিয়েছি, ও শোনেনি। তোমাকে পাগলের মতো ফোন দিয়েছি, তুমি ধরনি। আমি ভয় পেয়েছিলাম যদি আমার কথা কেউ বিশ্বাস না করে, যদি তুমিও না করতে, তাই বাড়ি থেকে পালিয়ে মায়ের কাছে চলে গিয়েছি। আজ আমার মনে হচ্ছে হয়তো আমার ক্ষতিটা হলেই বুঝি সবার জন্য ভালো হতো। আমি গলায় দড়ি দিতাম আর তুমিও শান্তি পেতে। পূর্ণতার কথাগুলো এতটাই সত্য ছিল যে পূর্ব নিজেকে ছোট থেকে ছোট স্তরের জঘন্য ব্যক্তি ভাবছিল।
লজ্জায় মাথা নত করে মনে মনে নিজেকে গালিগালাজ করছিল পূর্ব। পূর্ণতা কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিল প্রতিবার। গলা বন্ধ হয়ে আসছিল ওই ঘটনাগুলো স্মরণ করে। চোখের কোণে জমা হওয়া অশ্রুগুলো চিকচিক করছিল। পূর্ণতা নাক টেনে আলতো ঢোক গিলে বালিশ থেকে মাথা উঁচিয়ে পূর্বের চোখের পাতায় অসংখ্য চুমু দিল। পূর্ব এতটা চুপ হয়ে গিয়েছিল যে নিঃশব্দে শুধু নিঃশ্বাস প্রশ্বাস চালানো ছাড়া কিচ্ছু করার মানসিকতাই ছিল না। পূর্ণতা বালিশে পুনরায় মাথা হেলিয়ে দিতেই নম্র স্বরে বলল, আমি সব সহ্য করে যাব পূর্ব। সহ্যের সীমা যদি ছিঁড়েও যায় তবুও আমি সহ্য করব। কিন্তু আমার আত্মসম্মানে লাগা দাগগুলো যত পুরো হতে থাকবে, আপনা আপনি দূরত্বে এসে ভর করবে ওয়াসিফ পূর্ব। আমি তখন কাউকে ছেড়ে কথা বলবো না। পূর্ব আর সহ্য করার উপক্রমে নেই। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে পূর্ণতার গলার কাছে উপড়ে পড়ল। কঠিন কঠিন কথাগুলো দুই কানে এতক্ষণ কিভাবে সহ্য করছিল আর পূর্ণতা কিভাবে সেগুলো উচ্চারণ করছিল পূর্বের জানা নেই। বর্তমানে প্রচণ্ড অস্থির হয়ে পড়েছে পূর্ব। মনে হচ্ছে পূর্ণতাকে হেলা করে বিরাট বড় অপরাধ করে ফেলেছে সে। যাকে নিয়ে এত স্বপ্ন বোনা হলো, যার জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে মৃত্যু শব্দটা হাতে টেনে আনলো, তাকে নিয়ে হেয়ালি করে বড্ড ভুল করেছে পূর্ব। পূর্ণতাকে পাগলের মতো জাপটে ধরে চাঞ্চল্যকর স্থিতিতে ঠোঁট এঁকে দিচ্ছিল। কিন্তু সময় হয়তো পক্ষে ছিল না সেদিন। হুট করে নিচ থেকে ব্যাপক চিল্লাচিল্লির শব্দ আসতেই দুজন তৎক্ষণাৎ চিল্লাহুল্লার উৎসের দিকে চলে যায়। আকাশ পাতাল এক করে সব কিছু মাথায় তুলে ফেলে পূর্ব তখনই। আজ পূর্বের মাথা ঠিক নেই। একটু আগে যে বীভৎস ঘটনার সম্মুখীন হয়েছে তা নিয়ে এখনও বাকরুদ্ধ হয়ে আছে। পূর্ণতাকে গ্রাউন্ড ফ্লোর থেকে টানতে টানতে রুমে এনে বেডে বসায় জোরপূর্বকভাবে। উজ্জ্বল ফর্সা গাল দুটোতে হাত রেখে বারবার শান্ত হতে চাপ দিচ্ছে পূর্ণতা। পূর্ব যখন চুপ তখন তাণ্ডবের পূর্বাভাস হওয়াটাই স্বাভাবিক। একটু আগে গ্রাউন্ড ফ্লোরে খুবই বাজেভাবে পূর্ণতাকে অপমান করেছে পলক ওয়াসিফ। নষ্টা বেহায়া চরিত্রহীনা সহ জঘন্য উপাধি পেয়েছে পূর্বের সামনেই। পূর্বিকার লজ্জায় সকলের সাথে একধারায় তাল মিলিয়ে চোখের দৃষ্টি ফ্লোরে স্থির রেখেছিল, কিন্তু বড়দের সামনে গলা উঁচিয়ে বলার মতো সাহস ছিল না। পূর্ব যখন তীর্যক চাহনি দিয়ে এক এক করে সামনে দাঁড়িয়ে থাকা সবার মুখ দেখতে লাগলো, ডান দিক থেকে শুরু করে পরশ ওয়াসিফ এবং তার অর্ধাঙ্গিনী শেফালি, পলক ওয়াসিফ এবং তার সহধর্মিণী আফরিন, সাইমা, পূর্বিকা, মিথুন ও জাওয়াত, শেষের চারজনের চোখের দৃষ্টি শেষ পর্যন্ত নিচের দিকে থাকলেও বাকি চারজনের দৃষ্টি নোংরা মানসিকতার এলান দিচ্ছিল। পূর্বের ছোট চাচি শেফালি হঠাৎই বলে উঠল, একটা কথা না বলে পারলাম না পূর্ব। তোমার জন্য যে মেয়েগুলোর ছবি দেখানো হয়েছিল তারা অন্তত ক্যারেক্টারলেস ছিল না, কিন্তু তুমি তো ওই ছবিগুলো দেখতেই চাইতে না। এখন ঘরে কি বউ আনলে বলো তো? সুখ পাচ্ছ, শান্তি আছে, এরকম মেয়ে আরও কয়জনের সাথে বিছানায় গিয়েছে তা তো তুমি বুঝতেই চাইছো না। পূর্ণতা পুরোটা সময় একদম নীরব থাকলেও ভেতরে যে কঠিন প্রলয়ে লণ্ডভণ্ড হচ্ছিল সেটা দারুণ কৌশলে সামলে নিচ্ছিল সে। যদি একবার ভুল করে চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা জল ঝরত, পূর্ব কতটা ভয়ঙ্করভাবে সবাইকে সে অশ্রুর হিসাব বুঝাতো তা অন্ততপক্ষে সবার অনুমানের বাইরে। পূর্ণতা খামোশ থাকলেও ভয় পাচ্ছিল। যদি পূর্ব নিয়ন্ত্রণ হারায় তাহলে উপস্থিত বক্তব্যে যারা ধৈ ধৈ করে পূর্ণতার সুশ্রী গুণগান গাচ্ছে তাদের প্রত্যেককে রাস্তায় দাঁড়া করিয়ে বিশ্রীভাবে রফাদফা করে দেবে পূর্ব। পেছন থেকে পূর্বের টি শার্ট টেনে পূর্ণতাকে চুপ থাকার জন্য ইশারা দিচ্ছিল, যেন কোনোভাবেই সে কিছু না করুক। খোদার দোহাই। বেডে পা ঝুলিয়ে কাঠিন্য মুখে বসে আছে পূর্ব। দুই হাতের আঙুলগুলো আষ্টে পৃষ্ঠে বন্দি করে ফ্লোরের দিকে মাথা নুইয়ে চেয়ে আছে। পূর্ণতা এটা ওটা বলে পূর্বের নীরবতা ভঙ্গের চেষ্টা করলেও ফলাফল একেবারেই বৃথা। ধ্যানমগ্নের মতো মৌনমগ্ন হয়ে আছে পূর্ব। এক পলকের জন্য পূর্ণতার দিকে দৃষ্টি ফেরায়নি।
সেই যে রুমের ফ্লোরে দৃষ্টি আটকেছে, শেষ পর্যন্ত উদ্ধার ওইটুকুই আছে। এভাবে চলতে দেওয়া যায় না। যত চুপ তত ভয়াবহ হবে ভেবে পূর্বের ঠিক সামনে একদম মুখোমুখি হয়ে ফ্লোরে বসে পড়ল পূর্ণতা। পূর্বের হাঁটুর উপর নিজের থুতুনি বসিয়ে ঠোঁট উল্টে ইনোসেন্ট লুকে তাকালো। পূর্বের মুঠোবন্দি আঙুলের উপর নিজের নরম হাত দুটো ঘিরে ধরতেই পূর্ণতা চুমু দিল হাতে। পূর্বের চোখের দিকে তাকাতেই কি যেন বোঝার ভঙ্গিতে হালকা গলায় বলল, মাথা ব্যথা করছে, একটু মাসাজ করে দিই, কোলে মাথা রাখবে। শক্ত চোখে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু জোরে নিঃশ্বাস ছাড়ার শব্দ ব্যতীত অন্য কোনো আওয়াজ করল না পূর্ব। কপালের উপর ছড়িয়ে থাকা সারিবদ্ধ চুলের ফাঁক-ফোকর দিয়ে ঘামের কণাগুলো দেখা যাচ্ছে। হালকা লালাভ ঠোঁটটা রাগের তপ্ত নিঃশ্বাসে থরথর করে কাঁপছে। এসির মিডিয়াম পাওয়ারেও ডিপ ব্রাউন টি শার্টটা ঘেমে পিঠের সাথে লেপ্টে আছে। অতিমাত্রায় রাগ করলে স্নায়ুবিক উত্তেজনা এতটা প্রবল হয় যে শরীর তার নির্দিষ্ট টেম্পারেচার ঠিক রাখার জন্য তৎক্ষণাৎ ঘাম নিঃসরণ করতে সাইরেন দেয়। পূর্বের ক্ষেত্রে ব্যাপারটা বেশ সাংঘাতিক আকারে চলে যেতেই ওর মাথা ব্যথা শুরু হয়। মাথায় খুব যন্ত্রণা হয়, রাতে ঘুমাতে কষ্টে ভোগা লাগে। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে পলক চাচা আমাকে নয়, তোমাকে কথা শুনিয়েছে। অমনি পূর্ব তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে ঠাট বজায় রেখে বলল, তোমাকে কিছু বলা মানে কি আমাকে বলা না? সত্যি? আচ্ছা, কেউ যদি আমাকে লাভ ইউ বলে প্রপোজ করে, তাহলে কি তোমাকেও বলা হবে? ফাজলামির মুড নেই পূর্ণ, একদম ফাইজলামি করবে না। নাউজুবিল্লাহ, কে ফাইজলামি করছে? আমি? কি সর্বনাশ! এরকম মিথ্যা আপনি বলতে পারলেন কমরেড সাহেব? আমি কমিউনিজম করি না, এই কথাটা তোমাকে আগেও ভালোভাবে বুঝিয়েছি পূর্ণ। আরেকবার যদি আমাকে কমরেড ডাকো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। কমরেড দিয়ে কি দুনিয়ার একটাই মানে বুঝায়? ডিকশনারি ঘাটেন না আপনি? কমরেড হচ্ছে সহচর সঙ্গী, তো ওয়াসিফ পূর্ব কি আমার পার্সোনাল কমরেড না? পূর্ব আর কোনো কথা বলল না। এই মুহূর্তে কোথাকার রাগ কোথায় এসে ঝেড়ে ফেলবে তা সে নিজেও জানে না। কমিউনিজম করতে যেয়ে কিছু বিপত্তির মুখোমুখি হয়ে দলত্যাগ করতে বাধ্য হয়েছিল পূর্ব। সেই স্মৃতি বারবার স্মরণ করিয়ে পূর্ণতা যে কাটা ঘায়ে নুনের ছিটা মারে, সেটাও নিজেই জানে না। পূর্ণতা পূর্বের কাছ থেকে কোনো জবাব না পেয়ে আবার বলে উঠল, রাগটা একটু কমাও, মাথা ব্যথায় তো মাইগ্রেন হয়ে যাবে। উল্টাপাল্টা কথা বলবে না, আমার মাইগ্রেন নেই, চুপ করো। তোমার চোখ লাল দেখেই বুঝতে পারছি তোমার মাথা ফেটে যাচ্ছে। আর কিছু বুঝতে পারো না? তোমার অপমান দেখে আমার কতটা শান্তি লাগছে এতটুকু তো বোঝা উচিত ছিল, ছিল না? বেকুবের মতো টি শার্ট টেনে চুপ থাকতে বলে খুবই পুণ্যের কাজ করেছ। এখন কিসের মাখন লাগাচ্ছ? সরে যাও সামনে থেকে। পূর্ব নিজেকে আর সামলাতে পারছে না। রাগের লেভেলগুলো এত হাই স্পিডে বাড়ছে, পূর্ণতাকেই কোনো আঘাত দিয়ে ফেলে কিনা কে জানে। বেড ছেড়ে উঠে দাঁড়িয়ে বারান্দায় যেতে যেতেই পূর্ব পকেট থেকে মোবাইলটা নিয়ে স্ক্রিনে ডায়াল করল। তার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই একটা কল আসতে দেরি। পূর্ব কানে ব্লুটুথ ঢুকিয়ে রিসিভ করতে দেরি করল না। রসকসহীন আহ্লাদ ছাড়া কণ্ঠে অত্যন্ত গম্ভীর হয়ে বলল, ওর মিনিমাম ইনসাল্ট সহ্য করার মতো মেন্টালিটিতে আমি নেই। তোমার ভাইদের বলো লিমিটের মধ্যে থাকতে। আমি যদি আরেকবার এরকম কিছু দেখি, তাহলে বাড়ির বাইরে কি করতে পারি তার এক ফোঁটা নমুনা ওদের বুঝিয়ে দেব। পূর্ণতা ফ্লোর থেকে আস্তে ধীরে উঠলেও ওর দৃষ্টি ও মনোযোগ ছিল বারান্দায় দাঁড়িয়ে থাকা পূর্বের বার্তার দিকে। পূর্ব কি পলাশের সাথে কথা বলছে? পূর্ণতা ধীরে ধীরে এক পা করে এগিয়ে বারান্দার দরজার মুখে দাঁড়ালো। পূর্ব এখন চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে, ওদের সাবধান করো আব্বু, আমি কিন্তু মাথা ঠিক রাখতে পারবো না। ওরা যদি ষড়যন্ত্র করে আমি কিন্তু ষোড়শযন্ত্র করব। বারবার বলছি ওদের স্টিক বুঝিয়ে দাও, না হলে আমার বুঝানোটা কেমন হবে আল্লাহ জানে। কথাগুলো শুনে পূর্ণতার বুকের ভেতর ধরাস ধরাস করে লাফাচ্ছে। পূর্ব পলাশকে ফোন করে কেন এসব বলছে? হার্ট অ্যাটাকের রোগীকে এসব কথা বলা মানে নিজ হাতে খুন করে দেওয়া।
পূর্ব কি এটা জানে না? এখন কি হবে, কি হতে যাচ্ছে, সব এলোমেলো লাগছে পূর্ণতার। নিজের চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করছে সেদিনের বোকামির জন্য। যদি একবার কাউকে ফুয়াদের ব্যাপারটা বলে যেত। পূর্ণতা নানা ভাবনায় ছটফট করতেই হঠাৎ ড্রেসিং টেবিলের ওপর থেকে রিংটোন বাজতে লাগলো। পূর্ণতা একবার ফোনের দিকে তাকিয়ে এরপর পূর্বের দিকে চেয়ে দেখল পূর্ব এখনও উত্তেজিত কণ্ঠে কথা বলছে। পূর্ণতা দ্রুততার সাথে ফোনটা নিয়ে দেখল আয়মান কল করেছে। রিসিভ করতে আয়মান ভূমিকা না করে মূল কথাটা বলে ফেলল। শোন সেরি, শায়লা আন্টির মেয়ে আছে না, ওইটা সুইসাইড করছে, এখন কেয়ার হসপিটালে অ্যাডমিট। শায়লা আন্টি মানে? উদ্বিগ্ন কণ্ঠে বলল পূর্ণতা। এত বিস্তারিত বলতে পারুম না, বুঝলে বুঝ, না বুঝলে নাই। ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলতেই টুটটুট করে বাজতে লাগলো কলের ওপাশ থেকে। পূর্ণতা আশ্চর্য হয়ে কান থেকে ফোন সরিয়ে দেখে আয়মান কল কেটে দিয়েছে। শায়লা আন্টির মেয়ে, শায়লা আন্টির মেয়ে এরকম বলতে বলতে রুমে পায়চারি করতেই হঠাৎ থমকে গিয়ে এমন চিৎকার দিল পূর্ব দৌড়ে রুমে এসে পূর্ণতার বাহু ঝাঁকিয়ে বলতে লাগলো, কি হয়েছে, চিৎকার দিলে কেন? পূর্ণতা লম্বা নিঃশ্বাস টেনে বলল, স কিছুই বলতে পারল না, সব কথা জড়িয়ে যাচ্ছে পূর্ণতার। পূর্ব ওকে জলদি টেনে বেডে বসিয়ে কি হয়েছে সব খুলে বলতে বলল। পূর্ণতা জোরে জোরে লম্বা শ্বাসকার্য চালাতেই দুম করে পূর্বের গলা জড়িয়ে ধরল। পূর্ব বারবার বলছে কি হয়েছে, কিছু বলো। পূর্ণ কি নিয়ে চিৎকার করলে? আমি আছি তো, বলো কি হয়েছে। পূর্ণতা চোখ বন্ধ করে লাগাতার ঢোক গিলতে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, শ্রেয়া সুইসাইড করেছে। পূর্ব চকিত ভঙ্গিতে পূর্ণতাকে ছেড়ে দিয়ে বলল, কি? অসম্ভব, কে বলল তোমাকে? কার কাছ থেকে খবর পেলে তুমি? আয়মান। পূর্ব শোনার সাথে সাথেই নিজ থেকে আয়মানকে কল করল। আয়মান যা যা বলল আসলে সবই সত্য। শ্রেয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, এখন কেয়ার হসপিটালে ভর্তি আছে। পূর্ব দ্রুত আলমারি খুলে পোশাক বের করতেই পূর্ণতাকে বলল, ফটাফট নিকাবটা করে বোরকা পরো, সময় নষ্ট করো না। পূর্ণতা চোখ মুছতে অবাক কণ্ঠে বলে উঠল, তুমি যাবে? কেন যাব না? শ্রেয়া আত্মহত্যা করতে চেয়েছে, তুমি কানে শোনোনি? ও যে তোমার সাথে। আমি ওর ভুল মাফ করে দিয়েছি পূর্ণ, প্লিজ রেডি হও। রাত সম্ভবত 12টা 13। ঢাকা শহরে রাস্তাগুলো জ্যাম থেকে ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। পূর্ব ড্রাইভারকে না নিয়ে নিজেই ড্রাইভ করে হসপিটালে যাচ্ছে। গাড়ির ভেতরে অন্ধকার, লাইট অফ রাখা হয়েছে। পূর্ণতা কালো ঢোলা বোরকায় জুবুথুবু হয়ে শুধু চোখ দুটো বের করে রেখেছে নিকাবের মধ্যে দিয়ে। পূর্বের গায়ে কালো শার্ট, কালো গ্যাবার্ডিং প্যান্ট পরা, বাঁ হাতে কালো ইলেকট্রনিক ওয়াচ, যা লাল আলোতে অফ অন হয়ে টাইম শো করছে। বর্তমানে এক হাতে ড্রাইভিংয়ে হুল ঘুরিয়ে ড্রাইভ করছে এবং বাঁ হাতে অ্যাক্সিলেটর চেপে স্পিড বাড়াচ্ছে। পূর্ব বামে তাকিয়ে দেখে পূর্ণতার সিটে হেলান দিয়ে সিট বেল্ট খামছে, চোখ কুঁচকে রেখেছে। চোখ ফিরিয়ে পূর্ব সামনের দিকে দৃষ্টি রেখে অ্যাক্সিলেটর থেকে হাত সরিয়ে পূর্ণতার হাতটা চেপে ধরলে পূর্ণতা মাথা উঠিয়ে পূর্বের দিকে তাকায়। আর চোখে পূর্ব সেটা বুঝতে পারলে পূর্ণতার হাতের ভাঁজে হাত মিলিয়ে এক টান মারে নিজের ঠোঁটের দিকে। শ্রেয়ার কিচ্ছু হবে না পূর্ণতা, বি পজিটিভ। বাতাস ঠান্ডা, পরিবেশ শীতল। হঠাৎ রাতের আকাশে গুরুম গুরুম শব্দ তুলে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। আকাশ ফুলে ফেঁপে উঠল মেঘের গর্জনে। বজ্রপাতের বজ্রধ্বনিতে পূর্ণতা প্রচণ্ড ভয় পেয়ে কানে দুই হাত চেপে কাঁপছিল। পূর্ব গাড়িটা সাইডে পার করে পূর্ণতার দিকে ঝুঁকে ওর সিট বেল্ট খুলে দিতেই বলল, ভয় পাচ্ছ? দেখি আমার দিকে তাকাও। পূর্ণ, আমার দিকে তাকাও বলছি। পূর্ণতা খিচিয়ে রাখা চোখ খুলে কান থেকে হাত সরিয়ে পূর্বের দিকে তাকাতেই দেখল ওর সিট বেল্ট খোলা। পূর্ব টান মেরে পূর্ণতাকে কোলের উপর বসিয়ে নিকাবের উপরই কপালে ঠোঁট ছুঁয়ে দিল। এক হাতে আগলে ধরে পূর্ণতাকে বুকে চেপে অন্য হাতে গাড়ি স্টার্ট দিল সে।
আস্তে করে কানের কাছে অভয়বাণীতে বলে উঠল, পরিবেশটা রোমান্টিক ভেবে আমাকে একটু জড়িয়ে ধরো, বাকিটা আমি সামলে নিচ্ছি। ওয়াটার রিমুভিং সিস্টেম অন করেও ঝুম বৃষ্টির প্রবলে গাড়ির সামনের গ্লাসটা ঝাপসা থাকা থেকে মুক্তি মিলছে না। বাধ্য হয়ে রিস্ক নিয়ে বেশ স্পিড দিয়েছে পূর্ব। 40 মিনিট লাগলো হসপিটালে পৌঁছাতে। গাড়ি থেকে নামতেই পূর্ব সার্জিক্যাল মাস্ক পরে আশেপাশে দেখে নিল। এরপর একসঙ্গে ভেতরে ঢুকলো দুজন। রিসেপশন থেকে খোঁজ নিয়ে জানতে পারল শ্রেয়া ইমার্জেন্সি ওয়ার্ডে আছে। সেখানে পৌঁছাতেই দেখতে পেল আয়মান বাদে সবাই উপস্থিত। পূর্ণতার মা বাবা সহ আয়মান ও রাজীবের পরিবারও সামিল হয়েছে। শ্রেয়ার মাকে সামলাতে হিমশিম খাচ্ছে 3 জনের মা। পূর্ণতা দূর থেকে সেই দৃশ্য দেখে পূর্বের হাত ছেড়ে ওদের কাছে দৌড়ে যেতেই খোদেজা ফোলা ফোলা চোখে ভ্রুকুচকে সিটে বসা অবস্থাতেই পূর্ণতার দিকে আপাদমস্তক চোখ বুলিয়ে বলল, তোকে হুজুগে বানালো কে? কি পড়েছিস সেটা? নিকাব পড়েছিস, দম বন্ধ লাগে না? পূর্ণতা উত্তর দিতে কাচুমাচু করছিল। ও মোটেই আশা করেনি এমন দুরূহ সময়ে খোদেজা এরকম প্রশ্ন ছুড়বে। হঠাৎ পেছন থেকে ওর কাঁধে কেউ হাত রাখতেই বলে উঠল, আসসালামু আলাইকুম। এখানকার পরিস্থিতি কেমন? ডাক্তার কিছু জানিয়েছে? পূর্বের সালামটা পূর্ণতার বাবা মিষ্টি করে ফিরিয়ে দিয়ে প্রশ্নের উত্তরটাও সুন্দর করে দিয়ে দিল। একটা বিষয়ে পূর্ণতার বাবা কৌতূহল না চাপাতে পেরে বলে উঠল, পূর্ব বাবা, তুমি মাস্ক পরেছ, তোমার কি অ্যালার্জির সমস্যা আছে? পূর্ব মাস্কের আড়ালে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ফর দ্য সিকিউরিটি বাবা। একদিকে সবাই বিষণ্ণ অবস্থায় কান্নাকাটি করছে, অপরদিকে এই দুজনের খোশালাপে খোদেজা বেশ বিরক্ত হয়ে রুমালে চোখ মুছে চুপচাপ পূর্ণতাকে দাঁড়িয়ে থাকতে দেখে কঠিন গলায় বলল, তোকে বোরকা না পরিয়ে 8 গজের থান পরিয়ে দিলে মানাতো। পূর্ণতা কিছু চটপটে উত্তর দেবে তার আগেই পূর্বর মুখের কথা ছিনিয়ে একগাল হাসি দিয়ে বলল, আম্মাজান, থান পেঁচিয়ে আমার বউকে মেরে ফেলতে চাই না। যেই বোরকাটা পরিয়েছি সেটাই যদি আমিও ঢুকতে পারি, তোর সমস্যাটা কোথায়? ওয়াসি পূর্বের নামটা পাবলিক প্লেসে একবার উচ্চারণ করে দেখবেন। রাস্তায় যেই কোলাহলটা হবে, অন্তত আপনার মতো গাইনোকোলজিস্টের মাথায় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কেন আমি মিসেস পূর্ণতাকে এভাবে এনেছি। পূর্বের কথায় প্রচণ্ড কর্থিত হলো খোদেজা। চটাস চটাস উত্তর শুনে খোদেজার ইচ্ছে করছিল পূর্বকে ভয়াবহ কিছু কথা শোনাতে। অসভ্য অভদ্র ফাজিল একটা ছেলে পূর্ব, যার বাবা মা কিছুই শিক্ষা দেয়নি। ইমার্জেন্সি ওয়ার্ড লেখা রুমটা ভেতর থেকে বন্ধ। দরজার ঠিক উপরে লাল বাতি জ্বলে আছে। কিছুক্ষণ পর পর কিছু নার্স স্টিলের ট্রে ভর্তি জিনিসপত্র আনা নেওয়া করছে। পূর্ব সেটা লক্ষ্য করতেই খানিকটা দূরে গিয়ে নার্সকে দাঁড় করিয়ে ট্রেতে কি যেন দেখতে লাগলো। ঘড়িতে সময়টা একবার পরখ করে দেখতেই হঠাৎ দরজা খুলে ব্যস্ত ভঙ্গিতে একজন ডাক্তার বেরুলে সবাই প্রচণ্ড উৎকণ্ঠায় ডাক্তারের মুখের পানে তাকিয়ে নানা প্রশ্ন করতে থাকে। ডাক্তার উত্তর এমন স্বরেই দিচ্ছিল যা পূর্ব কিছুটা দূর থেকেই শুনতে পাচ্ছিল। পূর্ণতা ঝটপট প্রশ্ন করছিল, পেশেন্টের কী অবস্থা? ওর সিচুয়েশন কেমন? অন্য হসপিটালে শিফট করতে হবে? আপনাদের মিথ্যে সিম্প্যাথি দেওয়ার ইচ্ছে নেই, তাই সত্যটাই বলছি। পেশেন্টের অবস্থা খুব খারাপ, চান্স 50-50। একটা চাপা আর্তনাদে চিৎকার দিয়ে মাথায় হাত রেখে শরীর ছেড়ে দেয় শ্রেয়ার মা। খোদেজা তাড়াতাড়ি শ্রেয়ার মাকে ধরে সারিবদ্ধ সিটের একটাতে বসিয়ে কান্না থামাতে বলে। পূর্ণতার এখন অস্থির লাগছে, মাথা ঘোরাচ্ছে। একসঙ্গে সবাই মাথা চাপড়াতে থাকলে পূর্ণতা হতবিহল হয়ে নিকাবের আড়ালে চোখের পানি ফেলতে থাকে। কেন সুইসাইড করলো? ওই মেয়েটা যত খারাপই হোক, ওর জন্য অভিশাপ দিতে পারে না পূর্ণতা। ভেতরটা ফেটে আসছিল শ্রেয়ার নাজুক অবস্থা শুনে। আয়মানকে প্রচুর কল করেছিল কিন্তু ফোন বন্ধ। পূর্ব আশেপাশে কোথাও নেই। পূর্ণতা পাগলের মতো একবার এদিক আরেকবার ওদিক করে পায়চারি করছিল। রাজীবের বাবা আকুতির স্বরে শ্রেয়াকে বাঁচানোর জন্য ডাক্তারকে রিকোয়েস্ট করতে থাকলে হঠাৎ পূর্ব কোত্থেকে উদয় হয়ে ডাক্তারকে ফট করে জিজ্ঞেস করে,
অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়? ওর বডি কোনো প্রকার মেডিসিন নিতে চাইছে না। এ অবস্থায় রোগীকে বাঁচানো খুবই টাফ। আমরা নিজের সর্বোচ্চটা চেষ্টা করছি, কিন্তু মেডিসিন যেহেতু নিতে চাইছে না, এক্ষেত্রে আপনাদের কাজ এখানেই সমাপ্ত। সবাই পূর্বের কথায় হকচকিয়ে গেল। ডাক্তার প্রথমে কৌতূহল দৃষ্টিতে কপালে ভাঁজ ফুটিয়ে হতভম্ব হলেও শেষে ঝাঁঝালো গলায় বলল, হোয়াট ডু ইউ মিন? আপনি পেশেন্টকে নিয়ে কি বলতে চাইছেন? আমরা ডাক্তাররা চুপচাপ বসে আছি, কিছুই করছি না? আপনারা পেশেন্টের ক্লাইম্যাক্স দেখতে বসে থাকলেও আমরা এখানে রিস্ক নিতে পারছি না। পূর্বের কথায় ডাক্তারটা প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে চিল্লাহল্লা শুরু করলে সবাই নীরবতা ভেঙে ডাক্তারকে শান্ত হতে বোঝাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ডাক্তারকে নিচু করে কথা বলার জন্য নার্সরাও এখন নানাভাবে কথা শোনাচ্ছে সবাইকে। পূর্ণতা বিবশ হয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। পূর্বের উগ্র ব্যবহারে মারাত্মক জিদ লাগছিল পূর্ণতার। মুহূর্তের মধ্যেই ঘটনা তিল থেকে তাল হয়ে এমন বিশ্রী অবস্থা হলো, মানুষ রীতিমতো জড়ো হতে শুরু করেছে সেটা দেখার জন্য। একজন নার্স মেইন অথরিটির সেকশন থেকে একজন হেডকে ডেকে আনলে তথাকথিত ডাক্তারটা পূর্বকে ইশারা দিয়ে বোঝায়। অথরিটির লোকটা খুবই রাগান্বিত চেহারায় পূর্বকে বলে ওঠেন, আপনি হসপিটালে তামাশা করতে এসেছেন? ডাক্তারদের সাথে কীরকম বিহেভ করতে হয় জানেন না? এগুলো কেমন আচরণ? পূর্ব সরু চোখে চুপচাপ তাকিয়ে থাকে শুধু। ডাক্তারটার চুপটি দেখে ভাবে ব্যাটা অথরিটিকে দেখে মেবি চুপসে গেছে। অথরিটির লোকটা আরেক দফায় বলে উঠল, আপনি আপনার পেশেন্ট নিয়ে বিদায় হন এক্ষুনি। এক্ষুনি বেরিয়ে যাবেন এই হাসপাতাল থেকে। ডাক্তারদের যারা সম্মান করতে জানে না তাদের এখানে জায়গা নেই। পূর্বের উপর ইতিমধ্যে পূর্ণতাসহ সবাই ক্ষিপ্ত। পূর্ব কোনো কিছু তোয়াক্কা না করে পকেটে হাত গুজিয়ে মাথা সোজা করে বলল, আমার জানা মতে পেশেন্টকে আপনারা না বুঝেই মেডিসিন দিয়েছেন। মানে কি বলতে চাইছেন? আপনি কি ডাক্তার? আমি ডাক্তার নই, ইভেন মেডিকেল স্টুডেন্টও না। আপনি বললেন আমরা না বুঝেই মেডিসিন দিয়েছি, তাহলে কেন বললেন এটা? পেশেন্টের বডি যদি মেডিসিন রিজেক্ট করে, এতে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কি করার থাকে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সুইসাইড করেছে কবজি শিরা কেটে। 7 তলা উঁচু ছাদ থেকে লাফ দেয়নি। এখানে মেডিসিন আপনারা কি কি দিয়েছেন সেগুলো কি বলবো? আমি যদি একবার আপনাদের চিকিৎসার স্টেপগুলো রিপোর্ট করে জায়গা মতো পাঠিয়ে দেই, কি হবে জানেন তো? শব্দহীন নীরবতা, যেন কোনো মানুষ নেই এমন স্তব্ধ অবস্থা বিরাজ করছে এখন। পূর্ব আবার বলে উঠল, কিন্তু এবার ইংলিশে একটা ডেসক্রিপশন দিয়ে বলল, দ্য রিস্কস অফ মেডিসিন আর দ্য পসিবল আনওয়ান্টেড অর আনএক্সপেক্টেড ইফেক্টস দ্যাট মাইট হ্যাপেন টু ইউ হোয়েন ইউ ইউজ দেম। রিস্ক ক্যান বি মাইনর লাইক এ মাইল্ড আপসেট স্টোমাক অর মোর সিরিয়াস। ইফ ইউ গিভ দ্য মেডিসিন ডোজ হাই, ইট উইল বি হরেবল ফর দ্য পেশেন্ট। আমি কি ঠিক বলেছি? আপনি কি পেশেন্টকে ভুলভাল মেডিসিন দেননি? পয়েন্ট টু বি নোটেড। আমি কোনো মেডিকেল স্টুডেন্ট নই। এইসব তথ্য বের করাটা আমার জন্য ক্রিটিক্যাল কিছুই না। এখন আপনাদের উত্তরটা শুনতে চাই। অথরিটি মুখ কালো করে লজ্জাভঙ্গিতে জিজ্ঞেস করে উঠল, আসলে আপনি কে? হু আর ইউ? পূর্ব মুখের মাস্কটা কানের দুই পাশ থেকে খুলতেই এতক্ষণ যারা গলাবাজি করছিল সবাই বিরাট বড় চোখ করে ঘন একটা ঢোক গিলল। সাদা ড্রেস পরুয়া নার্সগুলো ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। ডাক্তারটা অথরিটির সাথে কথা বলার জন্য হাঁসফাঁস করছিল ঠিকই, কিন্তু অথরিটি নিজেই হতবাক দৃষ্টিতে চোখ বড় করে আছে। পূর্ব বাঁ হাতের ইলেকট্রনিক ওয়াচে ডাবল ট্যাপ করতেই লাল আলো জ্বলে টাইম শো করল 1টা 19। এক পলক চোখ ঘুরিয়ে বাভ্রুটা উঁচু করে পূর্ব বলল, 1টা 24-এর মধ্যে অ্যাম্বুলেন্স রেডি করে পেশেন্টকে এলএল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করুন, নইলে আমার চাইতে খারাপ কেউ হবে না। আদেশ পালনের জন্য ঝড় বয়ে গেল যেন। সবাই আশ্চর্য হলেও খোদেজা সবচেয়ে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল পূর্বের কর্মকাণ্ডে। নিজে একজন মেডিকেল ডিপার্টমেন্টের সদস্য হওয়া সত্ত্বেও নন ডিপার্টমেন্টের একজন পলিটিক্স করা ছেলে কিভাবে এত বড় ত্রুটি ধরে ফেলল?
খদিজা একদৃষ্টিতে শ্রেয়াকে শেষ চেষ্টায় বাঁচানোর জন্য পূর্বের কাজগুলো দেখছিল। পূর্ব যদি উদার মনের মানুষ না হতো, সম্ভবত পর কারোর জন্য এতটা উঠে পড়ে ব্যস্ত হতো না। আচ্ছা, পর মানুষকে যে এতটা প্রাণ দিয়ে করছে, আপন মানুষের জন্য সে কতটুকু উদার হবে? মানুষটা যতই বেয়াদব হোক, এমন বেয়াদব ঘরে ঘরে জন্মালে ক্ষতি নেই, মনে মনে বলতে হেসে ফেলে খদিজা। বৃষ্টিতে রাস্তাঘাট কর্দমাক্ত। অ্যাম্বুলেন্সটা দ্রুত হসপিটালে পৌঁছানোর সকল বন্দোবস্ত করে দিয়েছে পূর্ব। দলের ছেলেপিলে ডেকে দুটো গাড়ির ব্যবস্থা করে একটা অ্যাম্বুলেন্সের পেছনে টহল দিচ্ছে, আর একটা সিকিউরিটি দিচ্ছে সবাইকে আনার জন্য বড় মাইক্রোবাসটার পেছনে। পূর্ব একা ড্রাইভ করে সামনে থেকে রাস্তা ক্লিন করে দিচ্ছে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য। আজ যে করেই হোক শ্রেয়াকে বাঁচানো চাই। পূর্ণতাকে নিজের গাড়িতে তোলেনি পূর্ব। ইতিমধ্যে মানুষজন জেনে গিয়েছে পূর্ব একটা রোগীকে হাসপাতালে পাঠানোর জন্য রাস্তায় নেমেছে। কাজেই পূর্ণতা পাশে থাকা মানে প্রত্যক্ষভাবে বিপদ। ওকে পরিবারের অন্যান্য সকলের সাথে মাইক্রোতে তুলে দিয়েছে দ্রুত আসার জন্য। শো শো করে সারিবদ্ধভাবে একসঙ্গে হাসপাতালের গেট দিয়ে ঢুকলো অনেকগুলো গাড়ি। পূর্বের কালো গাড়িটা সবার প্রথম ঢুকতে ডাক্তারদের একদল টিম রেডি হয়ে স্ট্রেচার আনতে নির্দেশ দিল। মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স থেকে ধরাধরি করে বের করলো শ্রেয়াকে। ওয়ার্ড বয়, নার্স, ডাক্তার সবাই দৌড়ে ছুট লাগালো ট্রিটমেন্ট চালু করার জন্য। হাসপাতালের বাইরে থাকা মানুষজন কৌতূহল দৃষ্টি যার যার জায়গায় দাঁড়িয়ে হাঁ করে আছে। সেকেন্ডের মধ্যেই শুনশান নীরব হাসপাতাল প্রাঙ্গণে হুলস্থুল অবস্থা দেখে হতবাক সবাই। পূর্ব হাতঘড়িতে সময় দেখতে দেখতে মাইক্রো থেকে নামা সবাইকে হাসপাতালের ভেতর জলদি যেতে বলল। শ্রেয়ার মা পাগলের মতো ছুট দিলে ওনার পিছু পিছু সবাই হনহনিয়ে দৌড়ে যায় ভেতরে। পূর্ব প্রচণ্ড ব্যস্ত ভঙ্গিতে কানে ব্লুটুথ লাগিয়ে হাতে ফোন নিয়ে কাউকে কল দিতেই পূর্ণতা ছুটে এলো পূর্বের একদম সামনে। ঢোলা কালো বোরকার নিচের দিকে কাদায় মেখে গেছে পূর্ণতার। দুই হাতে বোরকা কোনো রকম একটু উঁচুতে তুলে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়মান ফোন ধরছে না, কি করি? আমার মাথা কাজ করছে না পূর্ব। ও কেন এমনটা করছে? পূর্বকে ঘিরে এখনো আশেপাশে থাকা বিভিন্ন রোগী স্বজনরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পূর্ব মুখে হাত দিয়ে দেখে মাস্ক নেই। মানুষকে দেখে চিনবে না এমন পাবলিক সম্ভবত নেই। পূর্ব ব্যাপারটা আজ করতে পেরে তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে মাস্ক বের করতেই পূর্ণতাকে চোখ দিয়ে একটা ইশারা করে। পূর্ণতা চমকে উঠতেই হঠাৎ আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদেরকে দেখছে। মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই দেখে পূর্ব মুখে মাস্ক লাগিয়ে হাঁটা দিয়ে হাসপাতালের প্রবেশপথের দিকে যাচ্ছে। পূর্ণতা চোখ নিচু করে বোরকা ধরে পূর্বের পিছু পিছু যেতেই একটা ওয়াশরুমের মতো নিরিবিলি জায়গায় এসে পড়ল। পূর্ণতা অবাক দৃষ্টিতে নিরিবিলি জায়গাটা দেখতে বুঝতে পারল এটা অনেকটা চেঞ্জিং রুমের মতো, যেখানে বাইরে থেকে আসা মানুষের তাৎক্ষণিক পোশাক পরিবর্তনের জন্য করা হয়েছে। হাসপাতালটা প্রাইভেট ও বিলাসবহুল বিধায় এখানে মানুষ তুলনামূলক কম। পূর্ণতার রুমের সেন্টারে দাঁড়াতেই পূর্ব যে রুমটার দরজা লক করে দিল। চকচক করা আভিজাত্য বেসিনের কাছে গিয়ে ট্যাপ ছেড়ে বেসিনের ডান পাশ থেকে টিস্যু বক্স নিয়ে পূর্ণতার পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো পূর্ব। পূর্ণতা চেঁচিয়ে উঠল, কি করছো তুমি? পায়ের কাছে বসেছো কেন? তুমি খবরদার বোরকায় হাত দেবে না। পূর্ব কথা শুনল না, কথা সম্ভবত কানেও নিল না। নির্বিকার ভঙ্গিমায় ফসফস করে বক্স থেকে টিস্যু নিয়ে পূর্ণতার বোরকার কাদা মুছতে লাগলো সে। পূর্ণতা চেঁচামেচি আরও দ্বিগুণ বাড়িয়ে দিলে পূর্ব এমন দৃষ্টিতে তাকায়। পূর্ণতার সঙ্গে সঙ্গে চুপ। হঠাৎ পকেট থেকে ফোন বেজে উঠলে কানের ব্লুটুথে ট্যাপ করে কথা বলতে বলতে কাদা পরিষ্কার করা অব্যাহত রাখল সে। এটা কি সিমেক্স ব্লাড ব্যাংক? আমি ওয়াসিফ পূর্ব বলছি। আমার ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্ত প্রয়োজন। এক্ষুনি সব কিছু সিকোয়েন্স করুন, আমি লোক পাঠাচ্ছি। কথার মাঝেই পূর্ব আবার উঠে দাঁড়িয়ে ট্যাপের পানিতে অনেকগুলো টিস্যু ভিজিয়ে বাড়তি পানি চিপড়ে ফিরে এলো পূর্ণতার পায়ের কাছে হাঁটু গুজে। এই মানুষটা বড়ই অদ্ভুত। কখনোই নিজের দিকে তাকায় না, কখনো নিজের জন্য ভাবে না,
নিজের বলতে যে একটা ব্যক্তিগত ইচ্ছে আকাঙ্ক্ষা আছে সেটা সর্বদা ফলায় না। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও পরিবারের অন্যান্য মানুষরা হাত গুটিয়ে বসে থাকত। ডাক্তারের ত্রুটিতে শ্রেয়ার প্রাণ হয়তো ঝরে যেত, হারিয়ে যেত একটা মেয়ে কোনো মায়ের বুক খালি করে। বাবার মমতা ভরা মা ডাককে আজীবনের জন্য ছিনিয়ে নিয়ে যেত সে মানুষটা অকাল মৃত্যু ডেকে। এই শ্রেয়া কতবার পূর্ণতাকে আগলে রেখেছে, কখনো বোনের মতো জড়িয়ে ধরেছে, কখনো পাশে থেকেছে বন্ধুর মতো। পূর্বের তো কিছুই হয় না, তবুও পূর্ণতার মুখের দিকে তাকিয়ে নিজের শেষটুকু দিয়ে বাঁচানোর তাগিদে আছে পূর্ব। পূর্ণতার চোখ থেকে বৃষ্টি ফোঁটা জোড়ায় জোড়ায় ঝরছিল গাল ভিজিয়ে। পূর্বের দিকে মাথা নিয়ে তাকালে ওকে জাপটে ধরে কাছে টানতে ইচ্ছে করে। মানুষটা সবার জন্য ভাবলেও নিজের জন্য স্বার্থপর হতে পারে না। এই যে বিরাট বড় হাসপাতালে নিয়ে এলো, বড় বড় ডাক্তারদের বাড়ি থেকে তুলে এনে শ্রেয়ার জন্য মজুত করলো। রক্ত সংকটে যেন না পড়ে এর জন্য রক্তের যোগানও দিয়ে ফেলেছে সে। পূর্বকে জীবনে পেয়ে পূর্ণতা যদি হাজারবার অসংখ্যবার অগণিত কষ্ট সহ্য করা লাগে তাও করবে। প্রচণ্ড সুখের চেয়ে যদি কষ্টের পাল্লা ভারী হয় সেটাও মাথা পেতে নিতে রাজি পূর্ণতা। এই অসভ্য ফাজিল বেয়াদব রাগী রাশভারী মানুষটাকেই পূর্ণতার চাই। পূর্ব পুরো বক্স খালি করে পূর্ণতার বোরকায় লেগে থাকা কাদাটে অবস্থা পরিষ্কার করে উঠে দাঁড়ালো। টিস্যুর বক্সটা জায়গা মতো রেখে হাত ধুয়ে পূর্ণতার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কালো নিকাব ভেদ করে ছলছল চোখের দিকে সম্পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে পূর্ণতার হাত দুটো ধরল পূর্ব। সাথে সাথেই পূর্ণতা চমকে উঠল। পূর্বের হাত দুটো কি ঠান্ডা। তড়িৎ গতিতে ওর খেয়াল হলো পূর্বের কালো শার্টটা পুরো ভিজে গায়ের সাথে লেগে আছে। পূর্ণতা অস্থির কণ্ঠে পূর্বের গাল ধরে বলল, তুমি গাড়িতে থাকার পরেও ভিজলে কি করে? দেখি, কপাল দেখি। জ্বর আসলে তোমার খবর আছে, দেখে নিও। আমি তোমাকে ছাড়ব না। পূর্ব ঠোঁট প্রসারিত করে গালের দুই পাশে সূক্ষ্ম হাসির ভাঁজ ফেলল। পূর্বকে হাসতে দেখে পূর্ণতা মুখ ফুলিয়ে ভ্রুদয়ের মাঝে ভাঁজ ফেলে বলল, তুমি হাসছ? আমি ইয়ার্কি করছি? জবাব দাও না কেন? পূর্ব কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পূর্ণতার হাত দুটোয় চুমু দিয়ে দিল। পূর্ণতা রাগী রাগী চাহনিতে পূর্বের দিকে তাকিয়ে আছে। পূর্ব দুই গালে দুই হাত রেখে নিকাপের উপরে পূর্ণতার ওষ্ঠযুগলের উপর ঠোঁট ছুঁয়ে দিয়ে দিল। বুকের কোথাও কাটা ফুটে উঠল পূর্ণতার। পূর্বের শরীর বেশ ঠান্ডা হয়ে আছে। চকিত দৃষ্টিতে পূর্বের গাল, কপাল ও গলায় হাত ছুঁয়ে ছুঁয়ে পর্যবেক্ষণ ভঙ্গিমায় উৎকণ্ঠাযুক্ত কণ্ঠে পূর্ণতা বলল, তোমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে আছে। কি করব আমি তোমাকে নিয়ে? নিজের ন্যূনতম খেয়ালটুকু রাখো না তুমি? রাগে ক্ষোভে অদ্ভুত জেদিপনায় পূর্ণতা কথা শেষ করতে পারল না। দাঁতে দাঁত চেপে থেমে গেল। পূর্ব ফিক করে ঝকঝকে দাঁতে সুন্দর করে হাসতেই মোলায়েম কণ্ঠে বলল, বাসায় গেলে একটু আগলে নিও। তোমার উষ্ণতা একটু উষ্ণ করে দিও, তাতেই আমার চলবে। এইটুকু বিশ্বাস করতে পারো, আমি অসুস্থ হব না। ঝড় বৃষ্টি গায়ে মেখে দেদারসে থাকতে পারবো। নো টেনশন, ঠিক আছে? সাবলীল হাসিতে পূর্ণতার দিকে ডান চোখটা টিপ মেরে দরজার কাছে চলে গেল পূর্ব। পূর্ণতা কয়েক সেকেন্ড ঝিম মেরে চুপটি করে থাকতেই হঠাৎ ঝাঁঝালো গলায় বলে উঠল, আমার কথা জীবনেও শুনবেন? কখনো শুনবেন? আমার উপর মর্জি খাটিয়ে দারুণ শান্তি পান, তাই না? আসলে আমি তো আপনার কেউই না, থাকা না থাকা এক সমান। ফোঁস করে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল পূর্ণতা। রাগ যখন ওর ওঠে তখন পূর্বকে একচুল ছেড়ে কথা বলে না সে। দরজার লকে মোচড় দিয়ে পূর্ব মাথাটা পেছনে ঘুরিয়ে এক টুকরো মিষ্টি হাসিতে বলল, আমার সব কিছু যখন তোকে ঘিরে, পূর্ণতা ছাড়া পূর্বকে বড়ই বেখাপ্পা লাগে। পূর্ণতা অটলভাবে দাঁড়িয়ে রইল। পূর্বের যাওয়াটা এক দৃষ্টিতে দেখে স্তব্ধ ভঙ্গিতে ঢোক গিলে গলা সিক্ত করল পূর্ণতা। প্রাণঘাতী হাসিটা বুকের কোথাও বিদ্ধ করেছে। আঘাত পেয়ে বুকের যন্ত্রটা ক্রমাগত লাফাচ্ছে। চোখ বন্ধ করে মায়াময় শান্ত তীক্ষ্ণ দৃষ্টিটা কল্পনায় স্পষ্ট ভাসতেই বিড়বিড় করে উঠল নিজের সাথে,
তোমায় নিয়ে যত স্বপ্ন দেখেছি তা ছিল বেহিসেবি। আমার কল্পনায় যত সুন্দর চিত্র দেখেছি বাস্তবে তার চেয়ে বড্ড সাংঘাতিক তুমি। তোমার শান্ত হাসিটা দেখলে বারবার নিজেকে ভুলে যাই, বাধ্য হই তোমার ধারালো দৃষ্টিতে সম্মোহন হতে। ইস, সত্যি তুমিহীনা আমারও নিজেকে বেখাপ্পাই লাগে। হেসে ফেলে পূর্ণতা। বোরখা ধরে বেরিয়ে যায় রুম থেকে। শ্রেয়াকে ওটিতে ঢোকানো হয়েছে আধা ঘন্টা হলো। রুমের বাইরে সারিবদ্ধ চেয়ারগুলোতে এক এক করে সবাই বসে দোয়া প্রার্থনা করছে। শ্রেয়ার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে নির্লিপ্ত ভঙ্গিতে রাজীবের মায়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়েছেন। আয়মানের মা চোখ বন্ধ করে আঙুলে টুকে টুকে জপমালা করছেন। খোদেজা এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করে আয়মানের মায়ের পাশে বসলেন। পূর্ণতা শ্রেয়ার ঘুমন্ত বোনকে ধরে সিটে বসে আছে। পুরুষরা সবাই কিছুটা দূরে দাঁড়িয়ে হাহুতাশ ভঙ্গিতে একে অপরের সাথে কথা বলছেন। কথার মধ্যেই শ্রেয়ার বাবা হুটহাট করে কেঁদে দেন হাউমাউ করে। পূর্ব ডাক্তারদের প্রেসক্রাইব মেডিসিনগুলো বহুবার চেক করিয়ে নানা স্পেশালিস্টদের কাছ থেকে রিকমেন্ড নিয়ে তারপর ওটিতে পাঠিয়ে দিচ্ছে। দলের 9 জন ছেলেকে ব্লাড আনা, মেডিসিন পাঠানো, বাইরে দাঁড়িয়ে টহল দেওয়ার মতো বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছে পূর্বের সুপারিশে অভিজ্ঞ নার্সরা রাত্রিকালীন ডিউটি ছেড়ে যেতে পারেনি। তবে পূর্ব নিজ দায়িত্বে সকল নার্সদের ঠিকঠাক মতো তাদের বাড়ি পৌঁছে দেবে বলে নিশ্চয়তা দিয়েছে। সম্পূর্ণ ব্যয়ভার পূর্ব নিজের কাঁধে নিয়েছে। শ্রেয়ার বাবা থেকে চেকটা পর্যন্ত হাতে না নিয়ে নাকচ করে দিয়েছে সে। ঘণ্টাখানিক পর ডাক্তার এসে সবাইকে জিজ্ঞেস করল, পেশেন্ট কি মানসিক অসুস্থতায় ভুগছিল? সবাই হুঁশ ফেরার মতো চৈতন্য দৃষ্টিতে তাকালে পূর্ব এক ধাপ জোরে হেঁটে এসে বলল, শারীরিক অবস্থাটা কেমন? পেশেন্ট সম্ভবত অ্যান্টিডিপ্রেসড ওষুধ নিত। ওষুধগুলো খুব পাওয়ারফুল বলে মাথায় অ্যাটাক করেছে। ব্রেনে সমস্যা? আমরা এখনও এমআরআই রিপোর্ট চেক না করে বলতে পারছি না। তবে হাতের যে শিরাটা কেটেছে খুবই গভীরভাবে কেটে গেছে। ব্লিডিং অফ করা খুব কষ্টসাধ্য হলেও এখন কম পরিমাণে ব্লিডিং হচ্ছে। পূর্ব কয়েক সেকেন্ড চিন্তার ভঙ্গিতে ভেবে হঠাৎ চকিতে বলে উঠল, ব্লাড কি আরও লাগবে? আনুমানিক কতটুকু লাগবে যদি বলতেন? ব্লাড আর লাগবে বলে মনে হয় না। পালস রেট স্বাভাবিক হলে আমরা যে মেডিসিনটা দেব সেটা আনিয়ে রাখুন। পূর্ব সাথে সাথে পেছনে ঘুরে দলের একজনকে তর্জনী তুলে মেডিসিন আনতে নির্দেশ দিল। ডাক্তারকে রিকোয়েস্ট করে পূর্ব একটু প্রাইভেট টক সারতে আলাদা জায়গা নিয়ে বলল, মূল সমস্যাটা বলুন। দেখুন ডাক্তার, যত টাকা লাগবে আপনি আমাকে বলবেন, তবু আপনি দয়া করে আমার পরিবারের সামনে ওর ব্যাড নিউজটা দিতে যাবেন না। আপনি আমাকে সত্য বলতে বারণ করেছিলেন মিস্টার। সত্যি বলতে, ওই হসপিটালে শ্রেয়ার প্রাথমিক যে চিকিৎসা হয় সেটা একদম ভুল। ওটার সাইড ইফেক্ট হিসেবে ওর ব্রেনের বাম দিকটায় জমাটবদ্ধ অবস্থা। আপনাকে একটা সত্য বলি, রোগী হয়তো বাঁচবে না। আমি মিথ্যা আশা দেওয়ার মতো ডাক্তার নই। আমরা চেষ্টাটা চালিয়ে যেতে পারি, কিন্তু বাঁচা মরার দায়ভার উপরওয়ালার। পেশেন্টের সিচুয়েশন সিরিয়াসলি খুবই খারাপ। আপনি কিভাবে ম্যানেজ করবেন করুন। দোয়া করুন যেন বিপদটা কেটে যায়। পূর্ব শক্ত হয়ে যায় সত্য কথা শুনে। ডাক্তার ওর কাঁধে এক মুহূর্ত হাত রেখে পরক্ষণেই হতাশ মুখভঙ্গিতে চলে যায়। মাথা আর কাজ করতে চাইছে না পূর্বের। মনে হচ্ছে শ্রেয়া ইচ্ছে করে মৃত্যুর পথটা থেকে বাঁচার কোনো চান্স রাখেনি। সোজাসাপটা মরতে চাওয়াটাই ওর একমাত্র মুখ্য উদ্দেশ্য ছিল। কিন্তু কেন শ্রেয়াই ভয়াবহ পথ বেছে নিল? কি ছিল রহস্য? অনুশোচনার ভারে তিলে তিলে কষ্ট পোহানোর চাইতে মৃত্যুটাই কি যোগ্য ভেবেছিল? পূর্ব চোখ বন্ধ করে বুক ভর্তি লম্বা নিঃশ্বাস টেনে নাসাপথ ও মুখছিদ্র পথে ছেড়ে দিল। শ্রেয়া আজ যদি মরেও যায় অনেক রহস্য আধুরা রেখে যাবে। আকাশ পাতাল এক করে তুখোড় বৃষ্টি হচ্ছে দুটো দিন যাবৎ। গত কয়েক বছরে ঢাকাবাসী এমন বর্ষণ দেখেছে কিনা সন্দেহ। নানা জায়গায় সাংবাদিকরা প্রতিটা চ্যানেলে ফলাও করে দেখাচ্ছে এমন বৈরী আবহাওয়ার দুর্যোগপূর্ণ খবর। সবাই অবাক, হতবাক, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে বৃষ্টির এমন বিধ্বংসী তাণ্ডব দেখে।
বৃষ্টি যেন গোগ্রাসে সবাইকে দাপট দেখিয়ে খুন করতে এসেছে। পাহাড়ি এলাকায় জনজীবন প্রায় মোড় হয়ে গেছে নিজেদের ভিটেবাড়ির অস্তিত্ব নিয়ে। নিম্নাঞ্চলগুলোর অবস্থা আরও করুণ, সেই সাথে ঢাকার মধ্যেও হাঁটু সমান পানি। কালো মেঘের আড়ালে পৈশাচিক গর্জনে ঢেকে আছে তেজস্বী সূর্য। সূর্যি মামার দেখা নেই আজ নিয়ে 2 দিন হলো, অথচ মনে হচ্ছে কতদিন যেন সূর্য দেখে না মানুষ। কেমন একটা উদাসী, হাহাকার, উৎকণ্ঠার অবস্থা। পকেটে হাত গুজিয়ে থাই গ্লাসের জানালা ভেদ করে দৃষ্টি চলে গেছে আকাশের গুমট ভরা দৃশ্যপটে। কালো শার্টটা ভিজে জবজবা হয়ে দেহের ভাঁজে ভাঁজে লেপ্টে ফিটনেসটা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। বেহায়া কালো চুলগুলো ফর্সা কপালের উপর সারিবদ্ধভাবে ঠাঁই নিয়ে আছে তার। চুলগুলো শেষ প্রান্ত থেকে পানি টুপটুপ করে নিচে পড়ছে। কিছু পানি খোঁচা খোঁচা দাড়ির উপর গড়িয়ে পড়তেই চোয়ালের কাছ থেকে শার্টে পড়ছে এখন। লালচের ঠোঁটটা যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে আরও কোমল হয়ে লালচে দেখাচ্ছে। শান্ত মায়াময় ঘন পাপড়িযুক্ত চোখের ভেতরটা একটু পরপর ঝাপসা হয়ে আসছে তার। টলটলো নোনা পানিতে বাইরের কালো আকাশটা ঘোলাটে দেখতে দেখতে আবার স্বচ্ছ করে দেখতে পায় সে। কারো বুক ফাটা চিৎকারে বুকের ভেতরটা বিষযুক্ত শুল দিয়ে এফোর এফোর করে দিচ্ছে। ফ্লোরে বসে 2 হাতে অনবরত পাগলের মতো মেঝে থাপড়ে চলছে কেউ। বৃষ্টির বজ্রগর্জনে আড়াল হতে পারছে না একঝাঁক কান্নাকাটির আহাজারি। থমথমে প্রাইভেট হাসপাতালটায় স্বজন হারানোর তীব্র দুঃখে কলিজা ফেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সবার। খান খান করে ছিঁড়ে যাচ্ছে বুকটা। চোখের অঝোর কান্নায় ভেতরের অভিব্যক্তি সবার মতো প্রকাশ করতে না পারলেও নিশ্চুপ হয়ে গেছে ওয়াসিফ পূর্ব। সময় যেন রহস্য সৃষ্টি করে থমকে গেছে। পূর্ণতা কাঁদতে পারে না এমন ভঙ্গিতে স্তব্ধ হয়ে বসে আছে সিটে। তার পাশেই রাজীবের মা মাথায় হাত দিয়ে হাউমাউ করে কাঁদছে। পূর্ণতা ও শ্রেয়াকে কখনো আপন সন্তানের চেয়ে কম ভালোবাসেনি রুবেদা। পূর্ণতার বিয়েতে কত উৎফুল্ল মেজাজে খাটাখাটনি করল। একই রকম মনয় কামনা শ্রেয়ার বিয়ে নিয়েও ছিল। সেই মেয়েটা হঠাৎ করে কোথায় চলে গেল। আজীবনের জন্য সে পাড়ি দিল নিরুদ্দিষ্ট পথে। আর কখনো শ্রেয়া বলবে না, আন্টি আপনি না দেখতে একদম শাবানার মতো, পুরাই নায়িকা। কান্না আজ থামছে না। অকাল মৃত্যুটা সহ্য হচ্ছে না বুকে। চিৎকার দিয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছেন শ্রেয়ার মা। মেয়েকে বুকের মধ্যে আগলে রেখে মানুষ করেছেন। প্রথম সন্তান হিসেবে মা হওয়ার সুখটা আজ কেড়ে নিল সৃষ্টিকর্তা। শ্রেয়ার মা চিল্লিয়ে কেঁদেও থামতে পারছেন না। কেন নিষ্ঠুরভাবে চলে গেল শ্রেয়া। একটাবার ভাবল না মা কি করে থাকবে। মায়ের বুক খালি করে সন্তান চলে যাওয়াটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। মৃত্যুর সংবাদ শুনে খোদেজা কতক্ষণ বুক চাপড়ে কেঁদেছেন তা বলা বাহুল্য। পূর্ণতার সাথে একই বিছানায় দুজন বোনের মতো শুয়েছে কতদিন। পূর্ণতার পাশে শ্রেয়াকে উনি দ্বিমাত্র মেয়ের মতোই ভালোবেসেছেন। কি হলো হঠাৎ? কেন শ্রেয়া এরকম একটা পথ বেছে দুনিয়া থেকে বিদায় নিল? খোদেজা উত্তর পান না। আয়মানের মা নিজেই এখন আবল তাবল বলছেন। শ্রেয়ার মাকে বুঝ দিতে গিয়ে নিজেই বেখেয়ালি ভঙ্গিতে কথাবার্তা বলছেন। পূর্ণতা লাশ ঘরে বসে আছে। সাদা কাপড়ে মুখ ঢাকা মেয়েটার দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। জীবনেই প্রথমবার সে মৃত মানুষের শরীর স্পর্শ করতে যেয়ে খুব ভয় পেয়েছে। কি ঠান্ডা! গোলগাল মুখটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পূর্ণতা পাথর বনে গেছে শ্রেয়ার মতো প্রাণবন্ত মেয়েটার মৃত্যুতে। বুকে ভারী পাথর জমাট বেঁধে আছে। পূর্ণতা ডুকরে কেঁদে দিয়ে চিল্লিয়ে বলে ওঠে, শ্রেয়ার ঠান্ডা হাত ঝাঁকায়, তোকে ক্ষমা করার সুযোগটা দিলি না শ্রেয়া। তুই কেন এই কাজ করলি? আমি কি নিয়ে থাকবো রে দোস্ত? আমার বুকটায় কি যন্ত্রণা দিলি রে? আমি এই কষ্ট কিভাবে সহ্য করব? শ্রেয়া রে, বোন আমার, একটাবার ওঠ না। উঠে দেখ আমি তোর কাছে আছি। আমি তোকে কিচ্ছু বলবো না। পূর্বের সাথে কি করেছিস কিচ্ছু মনে রাখবো না। দোস্ত তুই ওঠ না, তোর পা দুটো ধরি। আমি তোর যাওয়া মানতে পারছি না দোস্ত। ঠান্ডা দেহের উপর ঝাঁপিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে পূর্ণতা। পুরো লাশ ঘরের চারদিকে কান্নার তীব্রতা মুখরিত হচ্ছে। আজ দেয়ালগুলো সাক্ষী কোনো আপন মানুষের মৃত্যুতে কেউ রক্তের সম্পর্ক ছাড়া কাঁদছে। গলা ফাটিয়ে চিৎকার করে সদ্য লাশকে আঁকড়ে ধরে কাঁদছে।
শৈশবে সে অবুঝ বয়স থেকে একসঙ্গে বেড়ে ওঠা। মৃত্যু বুকের ভেতর সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে মেয়েটার। পূর্ণতার অবস্থা বেগতিক দেখে অনেকটা শঙ্কিত মুখে একটা ওয়ার্ড বয় খোদেজার কাছে খবর পাঠায়। খোদেজা এতক্ষণ চৈতন্যশূন্য অবস্থায় কাঁদছিল। পূর্ণতার কথা খেয়াল হতেই তাড়াতাড়ি কান্না মুছে পূর্বকে খুঁজতে থাকে। ছেলেটা গেল কই? ডাক্তারের কাছ থেকে নিউজটা পেয়ে কোথায় উধাও হলো। খোদেজা কান্নার ভিড়টা পেরিয়ে লম্বা পথটা একটু হেঁটে ঠিক ডান দিকে তাকাতেই জানালার দিকে দৃষ্টি আটকায়। পকেটে হাত গুজে জানালার বাইরে দৃষ্টি রেখে স্থির দাঁড়িয়ে আছে পূর্ব। খোদেজা এগিয়ে এসে পেছন থেকে পূর্বের কাঁধে হাত রাখে। পূর্ব চকিত দৃষ্টিতে সঙ্গে সঙ্গে পিছু তাকাতেই প্রস্তুত ভঙ্গিতে বলে ওঠে, মা, কিছু প্রয়োজন? এই প্রথম খুব মুগ্ধ নয়নে পূর্বকে দেখছে খোদেজা। ছেলেটার ফর্সা মুখে সুন্দর দুটো চোখ খুব মনোযোগ দিয়ে দেখছে। কেমন গভীর একটা চাহনি। সে চাহনিতে তাকিয়ে থাকলে কেউ ওর দৃষ্টি থেকে চোখ ফেরাতে পারবে না। মুখটায় কি অদ্ভুত নিষ্পাপের অদ্ভুত ছোঁয়া। সারা রাত না ঘুমিয়ে বেকায়দায় খাটুনি করার ফলে চোখ দুটো এখন প্রচুর ক্লান্ত দেখাচ্ছে। বৃষ্টির মধ্যেও নানা কাজে বেরোতে একচুল ভাবেনি। খোদেজাকে এমন চুপচাপ দেখে নীরবতার জালটা ছেদ করল পূর্ব। মা, কিছু বলবেন? কোনো প্রয়োজন? খোদেজা শান্ত ভঙ্গিতে পূর্বের কপালের চুলগুলো আঙুলে ঝেড়ে দিল। ঝাঁটের ফলে বিন্দু বিন্দু পানির জন্য পূর্ব চোখ বন্ধ করতেই খোদেজা বলল, পূর্ণতার দিকে একটু খেয়াল দেওয়া দরকার। পূর্ব ঝট করে চোখ খুলতেই কিছু মনে হওয়ার স্থিতিতে অস্থির হয়ে বলল, ও কোথায়? আপনাদের সাথে না? না, শ্রেয়ার কাছে। কথাটুকু শুনেই দৌড় লাগাল লাশঘরের দিকে। খোদেজার ততক্ষণে চুলের বাড়তি পানি ঝাড়া শেষ। পূর্বের দৌড়ের দিকে খোদেজা স্থির দৃষ্টিতে তাকিয়ে আরও একবার আঁচলে চোখ মুছল। পূর্ব এক ছুটে দৌড়ে এসে লাশঘরের দরজার মুখে হাঁপাতে হাঁপাতে দেখে পূর্ণতার বেহাল অবস্থা। পূর্ব ওই অবস্থাতেই পূর্ণতার কাছ থেকে শ্রেয়াকে ছাড়িয়ে নিতেও প্রচুর বেগ খাটালো। পূর্ণতার হাত ধরে সেখান থেকে টেনে একটা খালি কেবিনে নিয়ে এলো। দরজাটা লক করে তাড়াহুড়ো ভঙ্গিতে পূর্ণতার মাথার পেছন থেকে নিকাপের বাঁধন খুলতেই একটানে নিকাপ খুলে আনলো পূর্ব। কান্নায় পূর্ণতার সারা মুখ লাল হয়ে নাক ফুলে আছে। চোখের পাতা এমনভাবে ফুলেছে ও ঠিক করে বুঝতেও পারছে না। পূর্ব ওকে বেডে বসিয়ে পাশে নিজেও বসে পড়ল। পূর্ণতাকে নিজের দিকে ঘুরিয়ে পকেট থেকে রুমাল নিয়ে চোখ মুছে দিতেই শান্ত গলায় বলল, এভাবে কাঁদলে বাকিদের সামলাবে কিভাবে? আন্টিরা কিভাবে কান্নাকাটি করছে দেখেছ? এখন তুমিও যদি ভেঙে পড়ো, ওনাদের কে দেখবে? পূর্ণতা আবারও ঠোঁট উল্টে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, ও আমাকে ছেড়ে গেল কেন? আমি কি ওকে ক্ষমা করতাম না? বলো না, আমি কি দোষ করেছি ওর কাছে? ও কেন চলে গেল? পূর্ণতার প্রশ্নচিহ্নে উত্তর খুঁজে পায় না পূর্ব। নিজেকে অনেক ছোট লাগছে ওর। শ্রেয়াকে বাঁচানোর জন্য সবকিছু করেও মেয়েটার ভাগ্য ওকে বাঁচতে দিল না। চোখ বন্ধ করে মুখ সিলিংয়ের দিকে করে জোরে নিঃশ্বাস ছাড়ছে সে। চোখের দুই কোণা থেকে শিশির ফোঁটার মতো অশ্রু গড়াচ্ছে গাল বেয়ে। মৃত্যুটা কেন হলো? ভুলের শাস্তি কি মৃত্যু হলেই পাওয়া হয়ে যায়? ভাগ্য এতটা নিষ্ঠুর না হলে পারত না? পূর্ণতা কান্নার চোটে ধপ করে পূর্বের কাঁধে কপাল ঠেকিয়ে দিল। কি বলে পূর্ণতাকে বোঝাবে, শব্দ মিলাতে পারছে না। আজ শব্দ ভাণ্ডারে অর্থতত্ত্বের অক্ষরগুলো ভুলে গেছে পূর্ব। বদ্ধ চোখের কোণা দিয়ে থেমে থেমে বাড়িধারা হচ্ছে তার। পূর্ণতার ঘাড়ের উপর হাতটা রেখে জড়িয়ে ধরার চেষ্টা করতে চাইল, কিন্তু বিক্ষিপ্ত মনটা আজ পূর্ণতার কান্না সহ্য করতে পারছে না। সবাইকে দুঃখ দিয়ে না ফেরার দেশে চলে গেছে শ্রেয়া। ডাক্তার ওর বাঁচার 50% চান্সকে যখন 20% বলল, তখনই ওর পালস রেট ড্রপ হতে শুরু করলো। এর মধ্যে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় একবার চোখ খুলেছিল শ্রেয়া। ওই কক্ষে ওই মুহূর্তে ওই বিরল দৃশ্য দেখে ডাক্তার চমকে উঠলেও কারিশমা ভেবে ডাক্তার নিজেকে আশ্বস্ত করে সবাইকে সেটা জানাতেই খুশিতে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে হাসি ফুটে উঠল সবার। পূর্ণতা অনেক জোরাজুরি করে অনেক মিনতি করতে থাকে কক্ষে একবার দেখা করার জন্য।
ডাক্তার ওকে বারণ করলে পূর্ব পেছন থেকে ইশারা দেয় ওকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। পূর্ণতা রুমে ঢুকলে শ্রেয়া মৃদু শব্দে চোখ খুলে তাকায়। পূর্ণতাকে দেখেই চোখে বর্ষণের অশ্রু জমা হয় ওর। ঠোঁট কামড়ে পূর্ণতার সূক্ষ্ম হাসি ফুটিয়ে ওর কাছে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসে। অমনি শ্রেয়ার চোখ থেকে জমাটপূর্ণ মেঘগুলো পানি ছেড়ে দেয়। পূর্ণতা হিস্টে কান্না আড়াল করতে মাথা নুইয়ে ফেলে। শ্রেয়া হাত নাড়াচাড়া করতে চাইলে পূর্ণতার সাথে সাথে ডানে বামে মাথা নাড়িয়ে বাধা দেয়। শ্রেয়ার গাল থেকে তখন মোটা মোটা অশ্রুগুলো পড়ছিল। অক্সিজেন মাস্কের আড়ালে ঠোঁটজোড়া কিছু বলার জন্য কাঁপাচ্ছিল, কিন্তু কিছুতেই কোনো শব্দ ভেদ করে বলতে পারছিল না। বলতে না পারার দুঃখে চোখ কুঁচকে নিঃশব্দে পানি ফেলল শ্রেয়া। পূর্ণতা নাক টেনে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দেয়। ফিসফিসিয়ে বলে ওঠে, আমরা আবার সানি মামার ফুচকা খাবো দোস্ত, পিঠটা আমি দেব, একটু সুস্থ হয়ে যা। শ্রেয়া নীরব চাহনিতে চোখের অশ্রু অনবরত ফেলতে থাকে। কত চেষ্টা করলো একটু কথা বলার জন্য, কত হাঁসফাঁস করলো একটা শব্দ উচ্চারণ করতে, কিন্তু ব্যর্থ হয়ে গেল শ্রেয়া। পূর্ণতা বেরিয়ে আসার ঠিক 2 ঘন্টা পর কক্ষ থেকে বেরিয়ে নার্স চেঁচিয়ে ডাক্তারকে ডাকলো, সাইফুল স্যার, জলদি আসুন স্যার, রোগীর বডি ঠান্ডা হয়ে যাচ্ছে, পালস রেট একদম লো। ওই কথা শুনে সবার আবারও কাল এসে ভর করে মুখগ্লানিতে। ডাক্তার ঠিক 15 মিনিট পর মুখের মাস্ক খুলে বিমর্ষ ভঙ্গিতে মাথা নুইয়ে জানায়, মানুষটা পৃথিবী থেকে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সে আর নেই। কেউ বিশ্বাস করতে পারল না। একটু আগেই তো শ্রেয়ার সাথে কথা বলে আসলো। একটা সুস্থ মানুষ কিভাবে মরে গেল কেউ বিশ্বাস না করতে পারলেও পূর্ব ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিল। করিডোরের শেষ কোণাটায় গিয়ে জানালার কাছে দাঁড়িয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো। কাগজটার উপরে সুন্দর করে লেখা, ইফ আই ডাই দেন প্লিজ রিড। আমার সুন্দর জীবনে কত মধুর স্মৃতি করেছি, কিছু সম্পর্ক আমার জন্য এতটাই খাঁটি ছিল সেগুলো আমি বুঝতে পারিনি। আমি নিজের সুন্দর পরিপাটি দুনিয়াটা নিজের হাতে খুন করেছি। আমার আর বাঁচার ইচ্ছে হয় না। কোন বিবেকে আমি জঘন্য একটা কাজ করেছিলাম সেটার উত্তর আমি জানি না। আজ বড্ড কষ্ট হচ্ছে আমার। রাতগুলোতে এখন বালিশ ভিজিয়ে কাঁদি। ওয়াশরুমে ঘন্টার পর ঘন্টা দেয়াল ধরে মাথা নুইয়ে কাঁদি। এতটা কষ্ট আমি কখনোই পাইনি। মানুষ ভুল করলে মাফ চাওয়া লাগে। আমি কোন মুখে মাফ চাইব? মাফ চাওয়ার যোগ্যতাটাও আমি রাখিনি। আমি কখনো এমন তো হতে চাইনি। কখনোই অশ্লীল মনোভাবের মেয়েও ছিলাম না। কিন্তু সেদিন কী যে হয়েছিল, ওয়াসিফ পূর্বকে দেখে আমি সব কিছু ভুলে যাই। বেপরোয়া হয়ে ওয়াসিফ পূর্বকে চোখে চোখে রাখতে থাকি। ওর নামটা যত সুন্দর, মানুষটা দেখত সৌন্দর্যের মনোরমে ভরপুর। আমার না ওকে পুরো নামে ডাকতে ভালো লাগে, ওয়াসিফ পূর্ব। একসময় পূর্ণতার পাগলাটে ব্যবহারে খুব চটে যেতাম, রাগারাগি করতাম প্রচুর। কি আছে ওই ছেলের মধ্যে? মধু আছে, এভাবেও বলেছি, কিন্তু সামনাসামনি যখন ওই মুখটা প্রথম দেখেছি আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুক ধুক করছিল। শান্ত চোখে কি হিংস্র চাহনি, আর চোখগুলো তো সর্বনাশ। মানুষটা রাজনীতি করে শুনলে সবাই চকিতে তাকিয়ে থাকবে, কারণ অমন সুদর্শন ছেলেদের আমরা এসির নিচে বাবার বিজনেস করতে দেখি, নয়তো দামি গাড়ি নিয়ে পাব ক্লাবে আওয়ারা করতে দেখি। এই ছেলে ছিল পুরোই ভিন্ন। পূর্ণতার উপর এটা নিয়ে খুব হিংসা হতে লাগলো। আমি কখনো এতটা কেয়ার কাউকে করতে দেখতাম না। ওয়াসিফ পূর্ব যত দূরেই থাকুক, পূর্ণতার খেয়াল রাখতে ভুলতো না। এমনও দিন গেছে ওয়াসিফ পূর্ব দলের মিটিংয়ে ব্যস্ত, কিন্তু কানে ব্লুটুথ লাগিয়ে পূর্ণতার প্যাচাল ঘন্টার পর ঘন্টা শুনেছে। যত মানসিক কষ্টেই পূর্ণতা থাকুক, ওয়াসিফ পূর্ব কোত্থেকে উদয় হয়ে পূর্ণতার কাছে চলে আসতো সেটা আজও অজানা। সেদিন মাথা নষ্ট হয়ে গিয়েছিল আমার। আমি পূর্বর সাথে ঠিক যা করতে চাইছিলাম তা ভাবলে আমাকে প্রস্টিটিউট বলতে কেউ পিছপা হবে না। কিন্তু এদিকে ওয়াসিফ পূর্ব চুপ থাকলো। আমার ব্যাপারে কারো সাথে, এমনকি পূর্ণতার সাথেও কিছুই বলেনি। মা আমার এই ঘটনা শুনলে দায় এনে গলা কেটে দিত, অথচ ওরা দুজনই চুপচাপ সব ভুলে গেল।
কি করে নিজের অসভ্য চেহারাটা সামনে নিয়ে মাপ চাইতাম। আমি আইমানকে খুব কষ্ট দিয়ে কথা বলেছি। ওকে একসময় আমার সহ্য হতো না। ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা ঠিকই বুঝতাম আইমান আমাকে পছন্দ করে, কিন্তু রাজীবের মতো অমন নোংরা পছন্দ না। আমি আইমানকে অজান্তেই দুঃখ দিয়ে ফেলেছি। আমার এখন হাসি পায়, প্রচুর হাসি পায়। কেন আইমানের মতো বন্ধুকে হারালাম? মানুষ হীরা খুঁজতে যেয়ে কোহিনূর হারিয়ে ফেলে। আমি তো সবচেয়ে দামি জিনিসকে পা দিয়ে লাথি মেরেছি। আমি আইমানকে হারিয়ে ফেলেছি। রুদ্ধকর জীবনটায় কী নিয়ে বাঁচতাম? অনুশোচনার তীব্র ঝড়ে আমি মাটিতে মিশে গিয়েছি। দিনের পর দিন ক্যালেন্ডার উল্টাতাম আর ভাবতাম আজই পূর্ণতার পা ধরে ক্ষমা চেয়ে আসব। আইমানের পাশে বসে বলবো, ইবলিশ, আমাকে একটা শেষ সুযোগ দে। আমি তোকে ওয়াদা দিচ্ছি কখনো কোনো ভুল করব না। আমি আইমান ইবলিশকে মুখোমুখি করার জন্য সাহসও জুটিয়েছিলাম, কিন্তু ইবলিশটা আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আমি একটা জিনিসের জন্য ঠিকই বন্দোবস্ত করে সাহস জুটিয়েছি, সেটা হলো মরার জন্য। মরতে কিন্তু অনেক সাহস লাগে। ট্রেনের নিচে যেয়ে মরতে চেয়েছি, পারিনি। ছাদে উঠেছি, কিন্তু পারিনি। শেষে চোখ বন্ধ করে হাতটা ছুরি দিয়ে একদম কেটে ফেললাম। পূর্ব এমনভাবে নিঃশ্বাস ছাড়ল যেন আটকে থাকা নিঃশ্বাস সে মাত্রই ছাড়তে সক্ষম হলো। কাগজটার মাঝে আর কোনো লেখা নেই, ফাঁকা। শেষে তেড়াবেড়া করে লেখা, আমাকে ক্ষমা করে দিও সবাই। সময় 1টা 20। ভারী বর্ষণে কিছু রাস্তায় হাঁটুর উপরে পানি পৌঁছে গেছে। গাড়ি চলাচল একদম নেই বলে শ্রেয়ার জানাজা ওদের বাড়িতে করা সম্ভব হয়নি। জোহরের নামাজ শেষে সাদা টুপি মাথায় দিয়ে পূর্বের সাথে অন্য পুরুষরাও বেরিয়ে এলো মসজিদ থেকে। এলেন হাসপাতাল থেকে পূর্বের বাড়ি কাছে বলে শ্রেয়াকে সেখানেই গোসল দিয়ে গোরস্থানে যাওয়ার জন্য ব্যবস্থা করতে বলেছে। ঝুম বৃষ্টির মধ্যে ওয়াসিফ ভিলার বাড়ির লন সাইডে গোসল শেষ হয় শ্রেয়ার। সবাই বৃষ্টির মধ্যে খাটিয়া ঘিরে জমায়েত হয়ে আছে লন সাইডে। আশেপাশে যত মানুষ ছিল পূর্বের আত্মীয় মারা গেছে শুনে বৃষ্টির মধ্যেই জানাজা পড়তে এসেছে। ভিড়টাও দেখার মতো, একদম রাস্তা পর্যন্ত গিজগিজ করছে। পূর্ব সব কিছু ঠিকঠাক দেখে শ্রেয়ার লাশের খাটিয়া কাঁধে তোলার জন্য হাত দিল। প্রথম সারিতেই পূর্ব ও শ্রেয়ার বাবা খাটিয়ার বাঁশ ধরল। এরপর রাজীব, আইমান ও পূর্ণতার বাবাসহ কিছু ছেলেরাও ধরে যাত্রা শুরু করল। পূর্বের চোখের অবস্থা আজ বৃষ্টির পানির আলিঙ্গনে বুঝতে পারা কঠিন। শ্রেয়াকে বোনের মতোই ভালোবাসত পূর্ব। মেয়েটা অনুতপ্তে আজ দুনিয়া ছেড়ে দিল। সেটা নিয়ে নিজেকে এখন চরম অপরাধী মনে হচ্ছে ওর। যদি একবার শ্রেয়ার সাথে কথা বলতো। এতগুলো দিন ওর সাথে না পূর্ণতা যোগাযোগ রেখেছে, না আইমান। ধুকে ধুকে মরেছে মেয়েটা। যদি অলৌকিকভাবে সবাই মাফটা করে দিত, তাহলে শ্রেয়া কি নতুনভাবে নিজের ভুল শুধরে বাঁচতে পারত না? পূর্বের মনে হচ্ছে এত ভারী ওজন বোধহয় ওর শরীর সইবে না, অথচ এর চেয়েও ভারী ওজন সে একাই বহন করার সামর্থ্য রাখে। গোরস্থানে পৌঁছে খাটিয়াটা কর্দমাক্ত মাটিতে রেখে উপযুক্ত জায়গাটার দিকে খেয়াল করে তাকাতেই আশ্চর্য হয়ে গেল। আইমান লাঙল নিয়ে মাটি খুঁড়ছে। বৃষ্টিতে সাদা শার্টটা ভিজে, শরীর পরিদিষ্ট। মাথায় সাদা টুপি, হাতাগুলো কনুইয়ের মধ্যে গুটানো। আইমান গর্ত খোঁড়ার কাজ শেষ করে পূর্বের সাথে খাটিয়া নামাতেও সাহায্য করল। নির্বাক লাগছে আইমানকে, যেন কিছুই হয়নি, সামান্যই কাজ করতে এসেছে। অতঃপর মুষলধারে বৃষ্টির মধ্যেই দাফন কার্য সম্পন্ন করে সবাই যার যার অবস্থানে চলে গেল। পূর্ব তার বাবাকে আদেশ দিল সবাইকে এখান থেকে নিয়ে বাসায় যেতে। কিছুক্ষণের মধ্যেই জনমানবশূন্য হয়ে পড়ল গোরস্থান। কিন্তু সদ্য কবর দেওয়া জায়গাটার কাছে হাঁটু ভেঙে মাটিতে বসা অবস্থায় দেখা গেল আইমানকে। হাত দুটো উঁচু হয়ে থাকা নতুন কবরটার উপরে রাখা। বৃষ্টির দাপট থাকা সত্ত্বেও পূর্ব যেন বুঝতে পারল পৃথিবীর বুক থেকে কেউ চলে গেলেও মন থেকে যেতে পারল না। পূর্ব আকাশের দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে ফেলল। চোখের ভেতর শ্রেয়ার শেষ লেখাগুলো যেন এখনও ভাসছে। কিছু লেখা ছিল আইমানকে নিয়ে। প্রিয় আইমান, আমার মৃত্যুর খবর পেলে আমার কথাগুলো ভুলে যেও। যা বেঁচে আছে তোমার মনের মাঝে সব ভুলে নতুন করে শুরু করো।